নমস্কার, শুভ বিকেল। তো স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমি 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 আজকে পোস্টও দিয়েছিলাম, আপনারা সকলেই জানেন। আমাদের সঙ্গে রয়েছেন আরও দুই বিশিষ্ট কবি। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক চট্টোপাধ্যায় এবং সুবোধ ঘোষ মহাশয়। এবং আমরা আসুন আলোচনার মাধ্যমে তাদের মুখ থেকে কিছু কথা এবং কবিতা শুনে নিই। তো আপনারা যদি কিছু প্রশ্ন করা থাকে আপনারা করতে পারেন। তো কৌশিকদা। নমস্কার। সুবোধদা। নমস্কার। কৌশিকদা, তুমি বলো, তোমার লেখার মানে ছেলেবেলার কথা বলো। জন্ম আমার এই দুর্গাপুরে। আমার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতো, আর ঘটনাচক্রে আমিও দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করি। তো আমি এই প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকেই লেখালেখির প্রতি আগ্রহী হই, আর হাই স্কুলের সময় থেকেই আমি স্কুল ম্যাগাজিনে দিয়েই প্রথম আমার লেখা শুরু। তারপরে কলেজে উঠে ওই ট্যালেন্ট বলে একটা ছিল, যেটা কলেজ ম্যাগাজিন যেগুলো সব বেরোতো, সেইখানেও অনেকবার লেখালেখি বেরিয়েছে। আর লিটল ম্যাগাজিনের মধ্যে প্রথম যে লেখা আমার বেরোয় সেটা হচ্ছে দুর্গাপুরের সমকণ্ঠ। আর তারপরে বহু জায়গায় লিখেছি এখানে। তো কবিতা ছাড়াও নাটক এবং গল্পও লিখেছি। নাটকের গ্রন্থও আছে, গল্পের গ্রন্থও আছে, কিন্তু কবিতাই আমার প্রথম প্রেম। আচ্ছা, সুভদ্রা, তুমি বলো তোমার কথা, লেখালেখিতে আসা এবং শৈশবের কথা। আমার বাড়ি বাঁকুড়া জেলার বরপড়া গ্রামে আমার জন্ম। আমি গ্রামেই বেড়ে উঠেছি এবং লেখালেখি আমার ওই 89 থেকে। আর কবিতাকে ভালো লাগা তো ছোটোর থেকে, একটা ভালো লাগা থেকে একটা ভালোবাসা কবিতার প্রতি, একটা মানে কি বলবো, কবিতার প্রতি একটা আলাদা মোহ বা ভালো লাগা বরাবরই ছিল। শুনতাম কবিতা আবৃত্তি, তখন রেডিওতে আবৃত্তি হতো, শুনতাম, সেইখান থেকে ভালো লাগা এবং চেষ্টা করা কবিতার মধ্যে যাওয়া। দুর্গাপুরে আমি এসেছি কর্মসূত্রে। আমি মিশ্র ইস্পাত কারখানায় আছি, কর্মসূত্রে আমি দুর্গাপুরে এসেছি 2004-এ। তাছাড়া আমার প্রথম লেখা প্রকাশিত হয় আমাদের বেলিয়াতোড় উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যাগাজিনে, এবং তারপর কলেজ ম্যাগাজিনে, বেলিয়াতোড় জামিনারায় কলেজে আমি গ্র্যাজুয়েশন করেছি। এবং কবিতা 10 দিন বলে কবি রাজকল্যাণ চেলের সাথে কবিতা 10 দিন বলে একটি কাগজের সাথে যুক্ত হওয়ার পর ওখানে নিয়মিত লেখালেখি করতাম, এবং তারপর বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করছি, চেষ্টা করে যাচ্ছি কবিতা লেখার। তার সাথে যাত্রা এবং নাটকও করি, তবে নাটক লিখে উঠতে পারিনি। কবিতাই মূলত আমার ভালো লাগা এবং চেষ্টা করা কবিতার মধ্যে থাকা। এবার আমরা কৌশিকদার একটা কবিতা শুনে নেবো। কৌশিকদার একটা কবিতা পড়ো। প্রথম একটা কবিতা। নমস্কার, আপনারা কে দেখছেন, যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা দেখছেন স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায়। আজকে আমাদের সাথে রয়েছেন কৌশিক চট্টোপাধ্যায় এবং সুবোধ ঘোষ মহাশয়। কৌশিকদা পড়ো। প্রথম যে কবিতাটা পাঠ করতে চাইছি এই সময়ের জন্য, তো কিছুদিন আগের লেখা। অনাগত যেসব অম্লান সকালবেলা ওরা ধ্বংস করে চলেছে, তা ফিরে আসবে না আর। যেসব নিবিড় সন্ধ্যাবেলা প্রতিদিন নিহত হয়ে চলেছে, তার খবর শোনায় না কেউ। আমি তবু চিরাগ নিয়ে চলি, এক বৃত্তবলয়ের থেকে আরেক বৃত্তবলয়ের রেখাকে ছুঁতে পারি যদি। এইসব জল্লাদেরাও পিছু হাঁটে, আগে চলে সকালের নতুন চিত্র আঁকা হয়। নিশীথ রাতে পিকাসো তথাগতর ছবি আঁকেন। চারিদিকে এত অসহিষ্ণুতার শব্দজাল, কথা কইতে পারি না। নির্বোধেরা নিজেদের তাই অতি চালাক ভাবে। সার দিয়ে দেহগুলো চলেছে, মন আর মনন বন্ধক রাখা আছে। কবি ঘরের শূন্যতা কি নতুন সভ্যতার জন্ম দেবে? আরেকটি কবিতা পড়ছি, কবিতার নাম হচ্ছে অপার্থিব লোভ। নদীর পাড়ে বসে আছে এক অনিচ্ছুক সকাল, ক্যাজুয়ালি বিড়ি ফুঁকে যাচ্ছে সে। উপায় নেই, তাই বয়েই যেতে হচ্ছে নদীকে। মাছের ঝাঁক ভেসে আসছে অনেক টেনশনে।
একটু বাদেই মুখোমুখি হবে দুই যুযুধান। ব্যস্ত রাজপথের পাশে একা বিষণ্ণ ফুটপাত, অকাল বার্ধক্যের বলিরেখায় জর্জরিত। ময়ূরের নৃত্যে সবাই বিমোহিত হলেও কেউ কেউ তার নখের আওতা থেকে দূরে সরে থাকে। কয়েক বছর অন্তর আমরা নিজেরাই নিজেদের উত্তরাধিকার হারিয়ে ফেলছি। নৌকার ভিতর ঢুকছে নোনা জল। উদ্ভ্রান্ত সমুদ্রের মধ্যে বসে দেখছি একটি একটি করে তারা নিহত হচ্ছে। প্রপিতামহ নাকি তার পূর্বসূরীদের কাছে শুনেছিলেন এই পথের শেষেই কোথাও আছে চাঁদের ভিটে। সেখানে পাতায় মোড়া বাড়িতে চাঁদের আলো। সেখানে নাকি রাজা নেই, তাই রাজপথও নেই। ফুটপাথে নাকি শুয়ে থাকে বিশু পণ্ডিত ও রতন কাহার। সেই ঠিকানায় যাব বলে তাই নৌকা বেয়ে চলেছি, ধুলো মেখে চলেছি, রক্তাক্ত হয়েও চলেছি। চতুর্থ রিপু যে বড় বলবান। আচ্ছা কৌশিকদা, আমি প্রশ্ন তোমার কাছে যে কি ধরনের কবিতা তোমার ভালো লাগে এবং কবিতার ফর্ম সম্বন্ধে তোমার কি মানে কবিতা তোমার কাছে কি? আমি যদি দেখো, কবিতার আমার কাছে যেটা, কবিতার সবসময় আমি ফর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি। এক একবার এক এক রকম ফর্মে লেখার চেষ্টা করি এবং ফর্মটা আমার কাছে খুব বড় ব্যাপার বলে আমি মনে করি না, কিন্তু বক্তব্যটাই হচ্ছে গিয়ে মূল, মানে একটা বার্তা দেওয়ার। এবং সবসময় এটাও একটা চেষ্টা থাকে নতুন কিছু শব্দ চয়নের, নতুন কিছু শব্দ সন্ধান করা। হ্যাঁ, একটা আলোচনা, কবিতার আলোচনা তো পরে ছোট গল্প হতে পারে, কিন্তু একটা ছোট্ট একটা কথা আমি বলি যে কিছু কবিতার আড্ডা যখন হয় সেখানে তখন লিখেছিলাম টিপ টিপ করে ঝরে পড়ছে বৃষ্টি। তো দুর্গাপুরের কিছু বিশিষ্ট কিছু কাব্য সমালোচক, হ্যাঁ, আমাদের সকলের শ্রদ্ধেয়, তাই বললেন যে এই শব্দটা অনেকবার শোনা, তো এই টিপ টিপ করে ঝরে পড়ছে বৃষ্টি অন্য একটা শব্দ লেখো, অন্য কিছুভাবে ওটাকে লেখো। কী করবো, মাথায় চিন্তা আসছে। 2 মাস বাদে হঠাৎ একটা হন্টিংয়ের মতো এটা এলো, তখন ওখানে লিখলাম। একদম দেখলাম ট্রেনে যেতে একটা বাচ্চা শিশু তার বাবাকে ক্রমাগত প্রশ্ন করে চলেছে। সেইখান থেকেই ভাবনাটা এলো, লিখলাম শিশুর অনন্ত প্রশ্নের মতো ঝরে পড়ছে বৃষ্টি। আচ্ছা, এইভাবেই তো আসে। আচ্ছা, তাহলে এইরকম একটা চিন্তা আমাদের এইগুলো এইভাবে হয়। মানে তুমি কিভাবে তোমার মাথায় আসে, মানে তুমি কি যখন আসে সেরকম লিখে রাখো না নোট করে রাখো না এমনি লেখো? হ্যাঁ হ্যাঁ, সবসময় তখনই নোট করি যেখানে পারি। মানে তখন সেটা হারিয়ে যাবে, তখন খুব ভয় লাগে। সেই চিন্তাটা, সেই শব্দটা যেখানে পারলাম, যদি কাগজে, পেনে, মোবাইলে, যেখানে হোক একটা কিছু না লিখে রাখতে পারলে খুব তখন অস্বস্তি লাগে। আচ্ছা, এটা কি তোমার মনে হয় যে কবিতা লিখেই কি সাথে সাথে পোস্ট না 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 না, একদম না। এটা আমি ঘোরতর বিরোধী। আমার একটা কবিতার জন্ম নিতে আমার যেটা লাগে, আমার তো মাসাধিককাল লাগে। আমি ভাই ওরকম সঙ্গে সঙ্গে লিখি, সঙ্গে সঙ্গে কবিতার মঞ্জুর আমি করতে পারি। আমাদের যারা শিক্ষিত আমি অনেকবার কাটাছেড়া করলে অনেক, এবং পুরনো কবিতা পড়লে মনে হয় যে কত আমার একদম বেরিয়ে গেছে, মনে হচ্ছে কি লিখেছি। হ্যাঁ, আমিও তো আমার প্রথম কাব্যগ্রন্থটা আমি আনতেই পারি না। আমার আমি অনেকগুলো ভুল আছে, অনেকগুলোই আছে। আমার অনেক সময় লাগে যে এইটা এখন লিখলে ওরকম লিখতামই না। এবার সুভদ্রার কাছে যাবো। সুভদ্রা, বলো, তুমি তোমার কবিতা শুনি আগে, একটা কবিতা পাঠ করো। আচ্ছা, আমার বাবা মারা যাওয়ার পরে আমি বাবাকে নিয়ে অনেকগুলোই কবিতা লিখেছি। আচ্ছা, তো সেই ইন্সপিরেশন জুগিয়েছিলেন আমাদের বেলিয়াতরের কবি প্রণব চট্টোপাধ্যায়। আমি প্রথম চশমা নিয়ে একটি বাবাকে নিয়ে কবিতা লিখেছিলাম। তো বাবা কি বেঁচে আছে? না, বাবা মারা যাওয়ার পরে। তো সেই বাবাকে নিয়ে লেখা কবিতার থেকে আমি একটা কবিতা প্রথম পড়ছি, বাবাকে স্মরণ করে। এটা কত সালে প্রকাশিত হয়েছে? কলম, 2000 সালে। কলম। বাবার বুক পকেটে থাকতো লাল সাদা কলম, যদিও এখন সাদা রং সাদা থাকলেও লাল আর লাল নেই। এই কলম দিয়ে বাবা বছর তারিখ ধরে রাখত আর পরিজনদের কুশল বিনিময়। নিভৃতে এই কলমে লিখতে দেখেছি বাবাকে। কলম বাবাকে অসময়ে খেতে দেখেছে জ্বরে বেহুশ বাবাকে। কলম বাবার বুক চেপে ধরে থাকতো বলে জানতো বাবার রক্তচাপের উত্থান পতনের কথা। আমিও কলম দিয়ে জানতে চাই বাবার কথা। দাগ কাটি, নদী হয়ে যায়, কলম এখন বোবা।
পড়ো, আরেকটা পড়ো, সুন্দর। যে কবিতাটা লেখার পরে প্রণবদা আমাকে ইন্সপিরেশন দিয়েছিল, বাবার যাবতীয় দিয়ে চুল জুতোর থেকে সব কিছু নিয়ে আমি লিখেছিলাম। তো বাবাকে নিয়ে এই আরেকটি কবিতা পড়ছি, তারপর অন্য কবিতায় যাব। চশমা। বাবার চশমার পাশে আজও বাবার মুখ ভাসতে দেখি। বাবা চশমা পরে দূরকে কাছে আনতেন আর ছোটকে বড়। এখনও চশমার মধ্যে আমার কাপা পা ও বাবার বাড়িয়ে দেওয়া হাত দেখি। মাঝে মাঝে চশমার কাছে হাত দিলে ভাবি বাবাকে ছুলাম, অথচ জানি বাবাকে ছোঁয়ার পুনরাবৃত্তি হবে না আর আমার জীবন। বাহ। আচ্ছা, যেই প্রশ্নটা কৌশিকটা, আচ্ছা পড়ো, আরেকটা পড়বে বলছিলে, পড়ো। পড়ো। আচ্ছা আচ্ছা, সদ্য লেখা একটা পড়ছি। মানে গ্রাম থেকে চলে এলেও গ্রাম তো ভেতরে আছেই, গ্রামেই বড় হয়ে উঠেছি। তো এখন গ্রামে গেলে দেখেছি যে আমাদের সেই যে আমরা লাল ধুলোয় খেলা করতে করতে বড় হয়েছি, সেই ধুলো মাখা রাস্তা আর নেই, এখন সব কংক্রিট হয়ে গেছে, ঠিক আছে, সব ঢালাই রাস্তা হয়ে গেছে। তো সেই রাস্তা চলতে টলতে ভালো হলেও সেই লাল ধুলোর রাস্তার একটা আলাদা মাধুর্য ছিল আমার মনে হয়। এখন ভালো হয়েছে, কাদা টাদা হয় না। সেই গ্রামের রাস্তাগুলিকে নিয়ে এই সদ্য একটি লিখেছি আমি। গ্রাম্য পথ। পিতামহের নাম লেখা ধুলো কংক্রিটের চাদর ঢেকে শুয়ে আছে। গ্রামের এই পথ বর্ষায় নদী সাজত, চৈত্রে বাউল। পথে পথে এলোমেলো বাল্যকাল আমার, বুঝি বড় কষ্টে রয়েছে এ সময়। জানি যে ফুল অহংকারে বাতাস ভাঙে, সে দেবতার পায়ে নত যেন আবশ্যিক। যে মন্ত্র উচ্চারণে বেড়ে ওঠা বয়স, দৃশ্যত সব গ্রাম্য মানুষের সুস্থ বোধ আমাকে এক নদীর কথা বলে। প্রতিবেশীর দুয়ারে দুয়ারে জল গভীরে লিখে রাখি শুভ নাম। বৈভব বলে আর কিছু নেই আমার। বাহ, সুন্দর সুন্দর সুন্দর, আমরা সে করে কত ঘ্রাণ পেলাম যেন। তো যে প্রশ্ন আমি কৌশিকদাকে করেছিলাম, সেই প্রশ্নই তুমি বলো কবিতা নিয়ে। কবিতা তোমার কাছে কি এবং কিভাবে আসে? কবিতা আসে, কবিতা লিখবো বলে আমি বসি না। কবিতা যখন আমাকে মানে কবিতাই নাড়া দেয় যে কিছু লিখে নে আমায় লিখে নে, তখনই বসি। আর সর্বক্ষণের কবি মানবিক মানে মনের দিক দিয়ে সবসময় সেই মানে চোখ রাখতে হবে। মানে কোনো একটা পার্টিকুলার সময়ে কবিতা লিখবো, বসলাম কাগজ কলমে, এইভাবে আমি লিখি না। যখন আসে চার দেয় লিখি, না হলে হয়তো দীর্ঘদিন লেখাই হয় না, আসেই না লেখা, কিন্তু কবিতা লিখিয়ে নেয় আমাকে। আর এমনও হয় হয়তো রাতে শোয়ার পরেও কোনো একটা ভালো লাইন এলো, কিছুটা অলস প্রকৃতির জন্য অনেক কবিতায় হারিয়ে যায়, উঠে আর লিখতে মন যায় না। এত রাতে 3টে বাজে কে উঠে লেখে, সকালে লিখবো সকালে হারিয়ে গেল। হ্যাঁ, ওই লেখালেখিগুলো আমার একটু কমই হয়। তো আবার কখনো কখনো মনে হয় যে না, এমনও হয়েছে হয়তো জীবনে সারা রাতই কেটে গেছে, হয়তো লিখতে ভোর হয়ে গেছে, এমনও হয়েছে। তো কবিতা খুঁজি কোথাও, এই নতুন না লিখলে তো নতুন বাক্য আসে না, নতুন শব্দও আসবে না। লেখার চাইতে পড়াটাই বেশি, পড়ার সময় করে ওঠা সাংসারিক জীবনে অনেকটাই কমে যায়। তবু যতটা সম্ভব চেষ্টা করি বিভিন্ন বই পড়তে, কবিতার বই পড়তে বিশেষ করে। এবং শঙ্খ ঘোষের কবিতার মুহূর্ত বই আমাকে প্রচণ্ডভাবে করেছিল, এখনো পর্যন্ত মাঝে মধ্যে পড়ি। বলো আর কার কবিতা তোমার ভালো লাগে? আমি প্রত্যেকদিন শক্তি চট্টোপাধ্যায় না পড়ে ঘুমাই না। প্রতিদিন একটি করে শক্তি চট্টোপাধ্যায়ের 1-2টি কবিতা পড়ে তারপর ঘুমাই। লেখা প্রত্যেকেরই ভালো, প্রত্যেক নিজ ভাবে তো সব মহিমান। হ্যাঁ, যেমন অত পার্টিকুলার শক্তি চট্টোপাধ্যায় একটু আলাদা টাইপের আমার লাগে, আপাত মস্তক কবি মনে হয়। এবং ওনার কবিতা একটা মানে পড়লে, আর প্রথম যখন কবিতা লিখেছি সেগুলো তো কবিতা হয়েছে বলে এখন পড়লে নিজেরই হাসি পায়, কিন্তু তখন কবিতা কি এই ব্যাপারটা বুঝে ওঠার আগেই হয়তো লিখতে লেগে গেছি অন্তমিল দিয়ে, যে মিল থাকলেই হয়তো এটা কবিতা হয়ে গেল। কিন্তু এখন বুঝি যে মিলামিলির কোনো ব্যাপার নেই, কবিতার মধ্যে একটা দর্শন থাকবে, কবিতার মধ্যে একটা মেসেজ থাকবে, নতুন কিছু বলতে থাকবে। কবিতা এত সহজ জিনিস নয়। শঙ্খ ঘোষের কবিতার মুহূর্ত পড়ে দেখলাম এটা এত সহজ জিনিস নয়। তবে হয়তো আমরা লিখতে পারি না, চেষ্টা করে যাচ্ছি, হয়তো যতদিন বেঁচে থাকবো চেষ্টাও করে যাব যদি একটা লিখতে পারি কবিতা। সেটা তো সবারই চেষ্টা। খুব ভালো কথা বলে না, তুমি তার মানে বললে যে কবিদের একটা দায়বদ্ধতা আছে সমাজের। তার মানে তুমি বলতে চাইছো যে কবিতা দিয়ে কি সমাজ পাল্টানো সম্ভব? সেটা তুমি কি বলো, তোমার বক্তব্য কি? কবিতা দিয়ে সমাজ পাল্টানো সম্ভব বলতে বিগত দিনে তো সব জায়গা থেকে এসছে আন্দোলন।
কোনো একটা ঘটনা ঘটেছে, সাহিত্যিকজীবী, বুদ্ধিজীবী সবাই এসছে, বিভিন্ন চতুর্দিক থেকে এসছে। একা কবিতা দিয়ে কোনোভাবেই কোনো কিছু পাল্টানো বা প্রতিবাদ করা যাবে না, সামগ্রিকভাবেই আসতে হবে। কি রাজনৈতিক, কি কবিতা, কি গল্প, সব দিক দিয়ে আসতে হবে মানুষের, জনগণের। কবিতা দিয়ে শুধু না না, কবিতা দিয়ে না, আমি বলছি কবিরা তো কি দিশা দেখাতে পারে সমাজে। কবিতা, হ্যাঁ, কবিতার লেখার মধ্য দিয়ে কোনো ইঙ্গিত দিতে পারে, তার ভবিষ্যৎবাণী করতে পারে যে যদি এইভাবে করা যায়। সে আশাবাদী, কবিতা সবসময় কবিতা আশাবাদী করে। হ্যাঁ, কবিতা সেইভাবে তো লেখা যেতে পারে। মানুষ যদি পড়ে, এখন কবিতা পড়ে কজন, যেজন কবিতা লেখে তারাই কবিতা পড়ে, তাছাড়া মনে হয় কবিতা পড়ে বলে খুব কম লোকই আছে যারা কবিতা ভালোবাসে, কিছু কিছু পড়ে। কিন্তু শুধু কবিতা দিয়ে মানুষ, সেই কবিতা আমি একটা লিখলাম বর্তমান পরিস্থিতিতে, সেই কবিতা কতজনের কাছে পৌঁছাল? না, ফেসবুকের মাধ্যমে তো অনেক জায়গায় পৌঁছে যাচ্ছে। ফেসবুকের মাধ্যমে পৌঁছে যাচ্ছে, কিন্তু সে আমার এবারে মনে পড়ে যে ফেসবুক যেমন বললে, আমার শ্রদ্ধেয় সুখময় চক্রবর্তী মহাশয়, বেলিয়াতরের শিক্ষক, উনি আমাদের একটা বন্যান টেলিভিশন যখন প্রথম আসে তখন একটি রচনা লিখিয়েছিলেন। হ্যাঁ, টেলিভিশন ব্যাডস অ্যান্ড গুড সাইড বলে একটা, তখন আমরা ক্লাস 10-এ পড়ি, রচনা লিখেছিলেন। তাতে একটি কোটেশন লিখেছিলেন, আমার আজীবন সেই কোটেশনটি মনে আছে, যে বি কালেক্ট হানি ফ্রম দ্য ফ্লাওয়ার, আর স্পাইডার কালেক্টস পয়জন ফ্রম দ্য সেম ফ্লাওয়ার। এবারে ফেসবুক থেকে আমি যদি মধু নিই তবেই আমি মৌমাছি হব, আমি যদি মাকড়সা নিই তাহলে আমি বিষ হব। কিন্তু ফেসবুক তো অনেক কিছুই দেয়, শুধু কবিতা তো নয়। তবে ফেসবুকের মাধ্যমে সবার কাছে পৌঁছে যায় বার্তা। হ্যাঁ, ফেসবুক থেকে যদি আমি সেইভাবে নিই, নিশ্চয়ই আমার সচেতনতা বা একটা লেখা পড়ে আমি উদ্বুদ্ধ হব, আমি ভাববো যে এইভাবে। আমি এইটাতে একটা জিনিস বলতে চাইছি যে দেখো, ফেসবুকের এটাকে ঠিক আছে, কিন্তু এটাকে আমি বিরাট বলে আমি মানি না। এই জন্যই যে আমি দেখেছি অনেক খুব ভালো ভালো কবিতা ফেসবুকে দিয়েছে, কিন্তু তার পরিচিতির অভাবে বা তার নেই বলে সেটা কিন্তু অনেক কম লাইক বা কমেন্ট পেয়েছে। তার মানে সে কবিতাটা খারাপ বা নয়, কিন্তু আরেকজন আর তথাকথিত কবিতাটা কোনো মানেরই হয়নি, কিন্তু তার চেয়ে 3 গুণ 4 গুণ বেশি লাইক বা কমেন্ট করে সবাই ওইটা লাইক কমেন্ট দিয়ে সবটা বিচার হয় না। তো এবারে লোকের কাছে পৌঁছানো, এখন একটা জিনিস যে কবিতা দিয়ে কিন্তু অনেক কিছু হয়। কবিতা একটা ক্যাটালিস্টের মতো, যে একটা জায়গায় যে অনেকটা নাড়া দিয়ে অনেককে অনুপ্রাণিত করতে পারে, যেমন বন্দে মাতরম বা এইসব যেমন অনুপ্রাণিত করেছিল। এখন কাকে কিসে অনুপ্রাণিত করবে বলা মুশকিল, কারণ চারিদিকে লোকের মধ্যে এত ডিভিশন হয়ে যাচ্ছে যে সব কিছুই, এইটাই হচ্ছে খুব পীড়াদায়ক। কিন্তু আমি একটা জিনিস বলছি যে কবিদের মধ্যে একটা যেমন রিলেট করে এক একটা, এই একটু আগে সুবোধ যেটা বললো, হ্যাঁ, যে সুবোধ আমার ভাতৃপ্রতি, হ্যাঁ, ওকে নাম ধরেই রাখি, ও আমার অল্পই ছোটো। তো গ্রামের সঙ্গে আমারও খুব নিবিড় সম্পর্ক, গ্রামেও যেতাম। তো সেই গ্রামে দুপুরবেলার যে পুকুর ঘাট, সেই পুকুর ঘাটের একটা আলাদা রহস্য আছে, যে যায় সেইটা নিয়ে হন্ট করে সেইটাকে একটা অন্যভাবে একটা দিয়েছিলাম, লিখেছিলাম, যে ও যেটা বললো ওইটার দিতে একটা কবিতা, মানে বলার লোভ সামলাতে পারছি না। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে দুপুর পুকুর। পড়তি দুপুরের পুকুর ঘাটে, এটা সুবোধ আরো বেশি করে রিলেট করবে। পড়তি দুপুরের পুকুর ঘাটে জলের মধ্যে রমণীগন্ধ লেগে থাকে, নেতানো রোদে তখন ঝিম মেরে থাকে পুকুরের লোভী জল, ভালোবাসার প্লেদ আর জমে থাকা শ্যাওলা স্তর পরতে পরতে পুকুরের জলে জমে থাকে। সেখানে তখন জনিগন্ধ মেহেন্দি মিলেমিশে পুকুরের বালি পাথর। দুপুর পুকুরের ঘাট এক আবিষ্ট আকুলতায় ঘুম ঘুম নিঝুম হয়। লোভী পাথরগুলো নুপুরের অংশ পেয়ে ধনবান হয়। এই ঘাটে কিছু চুমু মুহূর্ত আগে পা ধুয়ে গেছে 3 জন নববধূ। তাদের পায়ে ছিল আলতো আলতা। মাছেরা চুপচাপ শুনছিল তাদের কথকতা। লজ্জায় লাল হয়ে সেই থেকেই তাদের কানকো লাল। নগরের গৃহবধূ এ স্বাদ পায়নি কোনো দিন। কখনো কখনো অনাঘ্রাতেরা তাদের স্বপ্ন বলে পুকুরের গভীরে ডুব দিয়ে। সেই সব স্বপ্ন শুনে পুকুরগুলো দিঘি হয়। সেই সব স্বপ্ন শুনতে শুনতে দিঘিগুলো নদী হয়ে যায়। বহুদিন ধরে এই সব শুনে আসছি আমি। জলের এই মায়াজালে আটকে
রহস্যের পাথর হয়েছি। পড়তি দুপুরের পুকুরঘাট এক অপার রহস্যময়তায় আবিষ্ট। বিকেলের শেষে ক্লান্ত সূর্য চান করে পুকুরের তলে শুতে যায়। তখন মাছেদের নিরাপদ খেলা করার সময়। জোনাকির আর তারাদের আলোয় বড় পবিত্র সে সময়। তখন মাছেরা সকালের সোনা স্বপ্নের আদান প্রদান করে, হেসে কুটোপুটি হয়, লজ্জায় লাল হয়। পুকুরের পাড়ে বসে থাকা গাছগুলো ডাল ঝুঁকিয়ে ওদের গল্প শোনে। এইসব গল্প শুনতে শুনতে প্রাপ্তবয়স্ক হয়। রাত ঘনিয়ে এলে পুকুরের জল বাড়ে। চাঁদের পরকীয়ায় উৎফুল্ল মাছগুলো বৃত্তাকারে ঘুরে। এসবের আস্বাদ নেব বলে আমি যেন রবিনসন ক্রুশোর মতো আটকে আছি পুকুরের অনন্ত মায়াজালে। বাহ, খুব ভালো। আচ্ছা, তোমরা দুজনেই তো দুর্গাপুর ইস্পাত প্রকল্পের কারখানায় কর্মী, তো তোমাদের কি মনে হয় না যে কারখানা নিয়ে কিছু লেখা কি লিখেছো তোমরা? লিখেছিলাম। এবং আরেকটা জিনিস আমি একটু অন্য ধরনের প্রশ্ন করছি দুজনকে, যে তোমরা কি শ্রমিক আন্দোলনের সক্রিয় কিছু ভূমিকা আছে তোমাদের, বা শ্রমিক আন্দোলনের কি কোনো এই মুহূর্তে কি কোনো মানে মানে অনেকটা আমরা যে আমাদের আগের প্রজন্মে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন কি এখন আছে কিছুটা, কিছু আন্দোলন করে কি কিছু হচ্ছে? আমি তো সক্রিয়ভাবে আছি। আচ্ছা, বলো। আমি সক্রিয়ভাবে শ্রমিক আন্দোলনের সঙ্গে যখন থেকে কারখানায় যোগদান করেছি তখন থেকেই আছি, কারণ আমি নিজেকে মনে করি একজন গর্বিত শ্রমিক। কারণ কবি যেমন আমার একটা পরিচয়, নাট্যকার যেমন আমার একটা পরিচয়, গল্পকার যেমন আমার একটা পরিচয়, তেমনি আমার একটা খুব বড় পরিচয় হচ্ছে আমি একজন শ্রমিক, এবং আমি শ্রমিক আন্দোলনের একজন সৈনিক এখনও আছি। তো কিন্তু এখন আমি দেখছি যে আন্দোলনটা 20 বছর আগে যেরকম হতো এখন কিন্তু আন্দোলনে অনেক ভাটা পড়ছে। হ্যাঁ, কিন্তু আন্দোলন চলছে এখনও। লড়াই আন্দোলন ছাড়া তো এগোতে পারে না, চলছে, ছেড়ে দেওয়া যাবে। এবং একটা জিনিস অনেকে বলে যে না, এসব আন্দোলন করে কিছু হয় না, বা একটা নেগেটিভ দিক দেখায়, কিন্তু আমি এক সময় দেখেছি, আমি তো পরবর্তীকালে বাইরে এসেছি, আগে প্ল্যান্টে ছিলাম, কিন্তু তোমাদের কি মনে আছে যে কোকো ভ্যানটা বিক্রি হয়ে যাচ্ছিল, অক্সিজেন প্ল্যান্ট বিক্রি হয়ে যাচ্ছিল? হ্যাঁ, হচ্ছিল। সেই সময় কিন্তু আমরা বসেছিলাম প্ল্যান্টে আন্দোলন করে, কিন্তু আটকানো গেছিল, যেটা NHPCL এর আন্ডারে গেল। কোকোভ্যান নয়, আমি সরি, আমি কোকোভ্যান আমি ছেড়ে দাও। কোকোভ্যান নয়, আমি ইয়েটা না, আমি কোকোভ্যান পাওয়ার প্ল্যান্ট ছেড়ে দাও। আমি তার চেয়ে আর বড় কথা বলছি, এই যে সুবোধ যেখানে কাজ করে, এইটাকে বিক্রি করার 3 বার চেষ্টা করেছে। প্রবল গণ আন্দোলন, প্রবল শ্রমিক আন্দোলন এবং ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন, আমি এটা রিপিট করছি, ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন, কালার না দেখে সব ইউনিয়নের শ্রমিক একসঙ্গে রাস্তায় নেমে ASP থেকে আমরা মিছিল করে গেছিলাম দুপুরের তপ্ত রোদে, এবং দিনের পর দিন ওখানে ধর্ণা দিয়ে টাউনশিপে আটকে দেওয়া হয়েছিল। আমরা বিশাল আন্দোলন চালিয়েছি মাসের পর মাস। আজকে ও এখনো রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, এটা বলতে পারছে কারণ এই শ্রমিক আন্দোলন। এইটা হচ্ছে চরমতম সাফল্য আজকের দিনেও, এবং এইটা যদি মেহনতি জনগণ যদি একসঙ্গে রুখে দাঁড়ায়, কালার নির্বিশেষে, আমরা ঝান্ডার জন্য আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, যদি ঝান্ডা ফেলে দিয়ে একসঙ্গে লড়াইটা করি সঠিকভাবে, আমরা জয় আনতে পারি। এইটা কিন্তু একটু আগে রঞ্জিত দার সঙ্গে কথা হচ্ছিল, আমি যখন জয়েন করেছিলাম তো আমার সঙ্গে তখন বিজেপি গভর্নমেন্ট ছিলেন মনে হয়, তো সেই সময় অনেকটা প্ল্যান্টের অবস্থা খারাপ ছিল। আমার অনেক বন্ধুরা ইয়েতে ইন্ডিয়ান অয়েল বা BSNL অনেক জায়গায় চলে যায়। তো আমি পরবর্তীকালে সেই আমার বন্ধুর কাছে শুনেছি ওদের যে ইউনিয়ন আছে সেটা নাকি কোনো মানে এমপ্লয়িজ ইউনিয়ন, কোনো রাজনৈতিক রং নেই, এবং সেটা ভীষণ সাকসেস অনেকটা। তো সেটাই বলছি যে আন্দোলনে কিন্তু একটা ভূমিকা আছে, কিন্তু যেটা বলছে যে আন্দোলন দিয়ে কিছু, কিন্তু হ্যাঁ, এখন যেটা মুশকিল হচ্ছে যে সরকারের যেসব নীতিপূর্ণ বিল পাস হচ্ছে সেগুলো আমরা কিন্তু জানতেও পাচ্ছি না। হয়তো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা হয়তো সরকারি চাকরি আর পাবেই না, তাই না? সে বিষয়ে তোমার বক্তব্য কি? আমি বলি যে আমি 92 সালে জয়েন করেছি, 33 বছর আমার চাকরি হয়ে গেল এই অ্যারো স্টিল প্ল্যান্ট। তখন দেখেছি, আমিও ইউনিয়ন করি, এখনও করি, তখনও করতাম। তো আমাদের যদি 3 দিন কাজ কোনো কারণে যদি কোনো ফার্নেস বন্ধ করে দিত বা একটু ঢিলে দেখতাম,
ইউনিয়ন থেকে গিয়ে ম্যানেজমেন্টকে টেবিল চাপড়ে বলা হতো বন্ধ আছে কেন, না তেল দিচ্ছে না কেন, কাকে বলেছেন, এইটা হুইপ ছিল। এবং আমার মনে হয় ম্যানেজমেন্ট তখন থেকেই ভাবতো যে ইউনিয়নের আগে মেরুদণ্ডটা ভাঙতে পারলে আমরা এক চালাতে পারবো যেমন খুশি। এটা ভালো কথা, ঠিক আছে, এটা ঠিক কথা। ওরা কিন্তু বরাবর একটা মানে কি বলবো ওইটা ওই মানে সাইলেন্ট কিলার যেমন বলে, আস্তে 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 যে দিক থেকে হোক তাতে কিছু পাই দেওয়া হোক, তাতে কিছু পোস্টিং করে দেওয়া হোক, যে কোনোভাবে ম্যানেজমেন্ট কিন্তু এটা বরাবর চেয়েছে। এবং আজকের দিনে ম্যানেজমেন্ট একদিক দিয়ে কিন্তু সফল হয়েছে। কোনো ইউনিয়নকে এখন আর পাত্তা দিচ্ছে না, নিজেদের বলছে করতে হবে। আগে আমাদের সাথে কাজ করতো এক ভদ্রলোক, কমলপুরে বাড়ি, তার এলটিসি দিল না, বলছে যে তখন একটা নিয়ম হয়েছিল 3 জনের বেশি হবে না একটা ডিপার্টমেন্টে, তো সে 4 নম্বর হয়ে যাচ্ছে। তো কিন্তু সে যখন রিটায়ার করছে তার যদি এলটিসিটা না দেয় তাহলে সে কিন্তু পাবে না। আমরা যে বলতে গেলাম যে এলটিসি দেবেন না কেন, ও তো রিটায়ার করবে, তো ও তো এক্সেপশনাল কেস। আমরা 3 জন কোঠা পূর্ণ হয়ে গেছে, কিন্তু এই লোকটা তো চলে যাচ্ছে, দরকার হলে একজনকে ক্যান্সেল করে ওকে দিন না, বলছে না হবে না, তখন আমরা এসে পরে ইমিডিয়েট 3 ঘন্টা আমরা সমস্ত কাজ বন্ধ করে দিয়েছিলাম সব ইউনিটে, এবং 1 ঘন্টার মধ্যে অর্ডার বেরিয়ে ওর এলটিসি চালু হয়ে যায়। সেই আন্দোলন আছে, ফল আছে। এই কৌশিকটা ভালো করেই জানেন, এই যে আমাদের 39 মাসের এরিয়ার চুপ করিয়ে দিল না। আর তখন একটা মিটিং যদি ভেস্তে যেত, বলতো আপনি আগে আয়ার চালু করুন, তারপর আপনি যখন মিটিং করবেন তখন কেটে নেবেন, যা বাড়তি দিবেন বা দেবেন। কিন্তু এখন নির্দ্বিধায় নিজের ইচ্ছা মতো করছে, কিন্তু এখনও আন্দোলন চলছে। কিন্তু মানে পার্টিকুলার আমি বলছি, কোনো ইউনিয়ন যারা সক্রিয় ভূমিকা নিত তাদেরকে চুপ করানোই ছিল ম্যানেজমেন্টের একটা সুকৌশল, যে কৌশলটা ওরা অনেকটা রপ্ত করে ফেলেছে। ওই জন্য আজকে এখন আন্দোলন আছে। কিন্তু আন্দোলন কি, আমি যদি আজকে আন্দোলন করি, আমাকে বলছে আমরা করতে হবে, বলছে তো আপনাকে করতে হবে। আমি যদি বলছি এটা হবে না, বলছে যতক্ষণ না হবে আপনি করুন, দরকার হলে আপনার গাড়ি দেবো বাড়ি যাওয়ার জন্য, আপনার করে যেতে হবে এই কাজটা। তারপর এখন যে কন্ট্রাকচুয়ালের ব্যাপারটা হয়েছে না, কন্ট্রাকচুয়ালটাতে তো বেশি করেছে, কন্ট্রাকচুয়ালকে করেছে। এবং কন্ট্রাকচুয়ালটা আমি ভাবি যে ভয়ঙ্কর হয়েছে, তাদের তো সেরকমভাবে মাইনেও দেওয়া হয় না, তারপর যে মাইনেটা পায় সেটাও আবার কেটে নেয়। আর কবিতার কোথাও ওইটা চলে যাবে, অন্যদিকে চলে যাবে, অন্যদিকে চলে যাচ্ছে। সবটাই তো আমাদের জীবনে না, সবটাই না, ঠিক আছে। তবে জয়ন্ত বললে আমি কারখানা দিয়ে কোনো কবিতা লিখতে পারিনি। আমাকে অনেকেই প্রশ্ন করে কেন লিখতে, এটা ঠিক নয়। তুমি লিখি না, ব্যাপারটা নয়। আমাকে প্রদীপ হালদার, কৌশিকদার এখানে কাজ করে, প্রদীপ হালদার আমার বন্ধু, ভাতৃষ্ঠ ভাইয়ের মতো, এবং খুব প্রচন্ড আমার সঙ্গে আন্তরিকতা। প্রদীপ বললো যে তোমার লেখার মধ্যে কোনো কারখানার কথা পেলাম না, কেন আসি না জানি। তার মানে আমি একটা জিনিস দেখি, তোমরা যারা, আমরা তো দুর্গাপুরে কেন আসা জানি না, তোমরা কিন্তু যারা বাইরে থেকে এসছো, তারা কিন্তু এখন দুর্গাপুরেরটাকে সেভাবে মেনে নিতে, হয়তো মনের অবচেতনে তোমরা কিন্তু সেই শিকড়টাকে ধরে রেখেছো হয়তো। শিকড়টা ধরে, গ্রাম তো আসে, গ্রামের প্রতি গেলে মানে দুর্গাপুর যেমন এখানে থাকলে প্রতি মুহূর্তে মনে হয় যেন 1 ঘন্টার জন্য গ্রামকে গেলেও ভালো লাগে। গ্রামে বড় হয়ে উঠেছি, তো এসেছি তো পূর্ণ বয়সে, হ্যাঁ এসেছি তো পূর্ণ বয়সে এসেছি। 68 সালে জন্ম হয়, 2004-এ এসেছি, তাহলে কত সালে এসেছি দেখো। তো ওদের গ্রামের প্রতি একটা আলাদা আছে। না, দুর্গাপুর যথেষ্ট ভালো, এবং লেখালেখি প্রত্যেকে অনেকেই খুব ভালো লেখেন। হ্যাঁ, তাদেরকেও আমি অনেকেই আছি আমাদের যারা দুর্গাপুরে লেখালেখি করছেন, দিশাইদা, সুবিদা, অমিতদা, অরণ্যাদি, তুমি আছো, তোমার তোমার লেখা খুব ভালো। হ্যাঁ, কৌশিকদা আছেন, আমাদের বিভিন্ন রকম পত্রিকাও হচ্ছে, এই নিয়ে আছি, দেখি। হ্যাঁ, তবে কেন আমি ওই কারখানার কথা কিভাবে আসে, কি কার অলঙ্কারে রাখাবো, আমি ওইভাবে আমি আসি না। আমার যেটা আসে মাথার মধ্যে, কিভাবে আসে জানি না, লিখে ফেলি যেটা আসে। আচ্ছা, একটা কবিতা পড়ছি, আর বলছি যে আজকে কবিতাই শুরু হবে না, ছোট গল্প, অনুগল্প হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আগে একটা কবিতা পড়ছি, সময় এখন। এই কবিতাটা ওই করোনাকালের সময় লেখা। আচ্ছা। নিস্তব্ধ কারশেডে দাঁড়িয়ে আছে হতভম্ব ট্রেন, দিশেহারা সময় নিশ্চুপে সিগন্যালের প্রতীক্ষায় অধীর। উৎসুক প্যাসেঞ্জাররা ছটফট করছে সিট ছেড়ে। আমি বসে আছি তোমার ঠোঁটের কার্নিশে। ক্ষুধার পালকিতে চড়ে আসছে স্বপ্নের পাউরুটিওয়ালা। রোবটের পৃথিবীটা থমকে আছে।
হাত মুঠো করে নিয়েছি মতিচ্ছন্ন ভালোবাসা, না জানি কতদিন চলতে হবে এই আঁজলায় ভর করে, কতদিন পরে আবার সিন্দাবাদের মতো ঘুরি, খুঁজে ফিরে পাই মন খারাপের কালো তিল। স্তব্ধ ট্রেনের এই বন্ধ কামরায় তুমি গলা ছেড়ে গাইছ ইমন কল্যাণ। এক অদ্ভুত যন্ত্রণার মধ্যে দিয়ে চলেছি আমরা, বেপরোয়া যুবতীগুলো আর ছায়া ছায়া আইনক্স, এসব ছাপিয়ে বড় হয় আলু সেদ্ধ আর ফেনা ভাত। খোলস ছেড়ে বেরিয়ে এসেছে সময় নতুন রূপে, বছরের জন্মদিনের গন্ধ শুকতে এসেছে এই গ্রহের পিঁপড়েগুলো চিনির টাটকা আঘ্রাণে। আরেকটা এই কবিতার নাম হচ্ছে রসাতল। তোমাকে দিলাম টাটকা রোদ্দুর, তুমি তা ছড়িয়ে দিলে বুক খোলা প্রান্তরে। এখন টুকরো টুকরো রোদ নেবু পাতার গা বেয়ে নামছে। যারা যারা জানালা বন্ধ করে বসে আছে তারা জানতেই পারছে না বাইরে এমন বিস্ময়কর ঘটনাগুলি ঘটেই চলেছে। তোমাকে দিলাম শিশিরের মায়াজাল, তুমি তা ছড়িয়ে দিলে গাছেদের এলো চুলে। এখন তারা গল্প করছে নদীর স্রোতের সাথে, ভেসে যাওয়ার আগে পাড় ভাঙা মাটি শুনছে সেসব। আমার বুকের ভিতর খাঁ খাঁ করছে, এসবের খবর কেউ রাখে না। এখন আমার ভালোবাসা ছাড়া আর কিছুই দেওয়ার নেই। ফকির হয়ে হেঁটে চলেছি প্রান্তর ধরে, ছিনে জোকের মতো কয়েকজন এখনো পিছু পিছু আসছে। যদি ঝুলি থেকে কিছু স্বপ্নের মেঘ বের হয়, ফকিরের ঝোলাতে কত কী যে থাকতে পারে। আমি রসাতলের দিকেই এগিয়ে যাই। আচ্ছা, এই যে বইটা দেখাও একটু। হ্যাঁ, তোমার বইটা একটু দেখিয়ে দাও। আচ্ছা, লাস্ট বই। যেমন যে বললে যে কারখানায় কাজ করি, কিন্তু কারখানার কথা কেন আসে না আমি কিছু বইভাবে বুঝি না। কিন্তু এই যে তোমার এত কিছু সাজানো রয়েছে, ঠিক এরকমই কোনো বন্ধুর বাড়িতে গিয়ে যে অ্যাকোয়ারিয়াম সাজানো ছিল, সেইটা দেখেও আমার একটা মাথায় মধ্যে একটা ছিল। সেই নিয়ে একটা কবিতা লিখেছিলাম, মাছ। তুমি টেবিলে সমুদ্র নামিয়ে রাখো, মাছ খেলা করে, চুমু খায়, ঝগড়া করে, পাথুরে বিছানায় হেঁটে যায়, বদ্ধ জীবনের ঘৃণা ছুড়ে দেয় জলের উপর মুখ তুলে। কিছু জলজ উদ্ভিদ স্থির থাকে, তার আড়াল থেকে টিপ্পনি দেয় ঠোঁট বাঁকিয়ে। এসবের কোনো ধ্বনি তোমার কানে যায় না। কোনোদিন কান পেতেছ কাঁচের দেওয়ালে? মাছেদের আকাশ নেই, সূর্য নেই, নেই চাঁদ তারাও। বৈদ্যুতিক বুদবুদে ওরা শরীর সেঁকে নেয়, মোরা ঝিনুকে ঠোক্কর মেরে আয়ু বাড়ায়। তবুও একবারও দেওয়াল ভেঙে মুক্তির স্বাদ জাগে না। যেমন সমুদ্র সৈকতে। আমার বাড়িতে মা নামে কোনো সিঁদুর কৌটো নেই। পাশ ফিরে শুয়ে থাকা নদীর বিছানার চাদরের মতো মায়ের স্মৃতি। মায়ের চুড়ির কাছে পৃথিবীর সকল ধ্বনিকে নতজানু হতে দেখেছি। এখন কাপড়ে ফুল ফোটে না মায়ের, রং ধরে না। সব রং দুরন্ত ঘূর্ণনে এক হয়ে মায়ের কাপড়ে লেগে থাকে। মা হাসে, তবে সব দাঁত বেরোয় না। মা চুল বাঁধে, বড় বড় শ্বাস টেনে। হাওয়ার চাইতে দীর্ঘশ্বাসে বেশি চুলো। মাঠের এক প্রান্তে মা শুয়ে থাকে, সারা মাঠে বাবার পায়ের ছাপ। যতবার পাশ পেরে শূন্যতা ঠেকে হাতে। লণ্ঠনে এত কিছুই লুকিয়ে রাখে মা, আমি দেশলাই গোপন করি। খুব সুন্দর। নমস্কার, শুভ বিকেল। আমি স্বপ্নের করিডোরের পত্রিকার তরফ থেকে জয়ন্ত দত্ত বলছি। আমাদের আজকে সাহিত্য আড্ডায় রয়েছেন যে কৌশিক চট্টোপাধ্যায় এবং সুবোধ মহাশয়, এবং আমরা তাদের কাছ থেকে কিছু কবিতা শুনে নিচ্ছি, কবিতা গল্প শুনে নিচ্ছি। আপনারা যারা যারা দেখছেন আমাদের পত্রিকার তরফ থেকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা, সকলে ভালো থাকুন। তো কৌশিকটা, তুমি কি কবিতা লেখো আর গল্প লেখো আর কি কি লেখো সেটা বলো? আর নাটক লেখো, কিন্তু কোনটা তোমার বেশি স্বচ্ছন্দ, মানে গদ্য না কবিতা? দেখো, দুটোই লিখতে ভালো লাগে, তিনটে নাটকও লিখতে খুব ভালো লাগে। কিন্তু একটা কথা হচ্ছে যে নাটক লিখতে অনেক পরিশ্রম আর অনেক চিন্তা ভাবনাটা আরও একটু বেশি লাগে। কারণ নাটকে প্লট সাজানো, ডায়লগ, ক্যারেক্টারাইজেশন,
এবং লিখে অনেকটা গভীরে আগে চিন্তা করতে হয় যে ওইখানে পরে গিয়ে ক্লাইম্যাক্সে কী হবে, এখানে অনেক আগে ভেবে লিখতে হয় এবং নাটকে অনেক কাটাকুটিটাও অনেক বেশি হয়। তার জন্য কি পড়াশোনাও করতে হয় নিশ্চয়ই? তোমরা একটা অবশ্যই বিদেশি নাটক ফাটক পড়ি ওই পড়তেই তো যেটা বললো সুবোধ, আমারও ওর সঙ্গে আমার ওকে কেন ভালো লাগে, কারণ ওর সঙ্গে আমার অনেকগুলো বিষয় মিল। আমারও প্রিয় কবি হচ্ছে গিয়ে শক্তি চট্টোপাধ্যায় এবং জীবনানন্দ দাশ। হ্যাঁ, তো এবং এইটা হচ্ছে গিয়ে ব্যাপার যে পড়ি, এখন লিখছি কম, পড়ছি বেশি। হ্যাঁ, তো পড়াটা তো হচ্ছে না, পড়াটা আমাদের খুব ভালো লাগে, পড়াটা তো দরকার। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি দুজনের কাছেই করছি যে তোমাদের কবিতাগুলো শুনলাম বা পড়েওছি আগে, যে তোমরা যে খুব যে কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করো বা খুব দুর্বোধ্য বা উত্তরাধুনিক কবিতা তোমরা লেখো বলে আমার দেখে, এবং সেই সম্বন্ধে আমি কিছু তোমাদের আলোচনা শুনতে চাই যে উত্তরাধুনিক কবিতা নিয়ে তোমাদের কি বক্তব্য? না, আমি এটা খুব ভালো প্রশ্ন করেছো। আমি মানে এইটা ভাবছিলাম, মানে এই প্রশ্নটা তুই না তুললে আমি তুলতাম। হ্যাঁ, যে দেখো ও যে কবিতাটা পড়লো, আমি যে কবিতা পড়লাম, সেখানে ভাবে নিয়ে আছে, কিন্তু একটু চিন্তা করলে কিন্তু পাঠককে স্পেস দিতে হবে। তো যদি এমনই ইচ্ছা করে দুর্বোধ্য এমন ভাষা জালের মধ্যে যদি খুব বেশি কঠিন করে দিল যে পাঠক কোনো দরজায় তালাই পেল না ঢুকতে, সেখানেই বাইরে ঘুরে ঘুরে বেড়ালো, তো তাহলে কবিতাটা আমার এটা মনে হয় হবে। কিন্তু তার মানে অতি সরলীকরণ ঠিক না, কিন্তু ওই বা অন্তমিল দেওয়া ওইটা মূল নয়। কিন্তু আমার যেটা ধারণা যে একটা ভাবের গাম্ভীর্য, ভাবের থাকবে, কিন্তু এইটা নয় যে একদম শব্দগুলোকে এমন দুরূহতর করে দেবো। অনেকে বলে যে কবিতা দীক্ষিত পাঠকের জন্য, তোমার কি বক্তব্য যে পাঠককেও দীক্ষিত হতে হবে? পাঠককে কিছুটা দীক্ষিত হতে হয়, এটা ঠিক। পাঠককে দীক্ষিত অবশ্যই হতে হবে। কবিতা যে কেউ পড়ার জন্য না, কবিতার জন্য পাঠক আলাদা থাকে। কিন্তু তার মানে এই নয় যে কটি পাঠক আছে তাকেও আমি এমন দুর্বোধ্য করে দেবো যে তার কিছুই তার মগজে যাবে না, সেটাও আবার ঠিক না। কিছুটা তাকে স্পেস দিতে হবে। আর আবার এটাও ঠিক যে সবটাই আমার বলে দেওয়া চলবে না, মানে কিছুটা বললাম আর কিছুটা ঢাকা দিয়ে দিলাম, এবার পাঠক ওটা চিন্তা করে নি, পাঠকের ভাবনা চিন্তার অবকাশটা পাঠককে অবকাশ দিতে হবে। অর্থাৎ এটা তো আমরা জানি যে কবিতার মধ্যে যখন পাঠক নিজেকে খুঁজে পায়, সেটাই একটা কবিতার কিন্তু ভীষণ সার্থকতা। মানে এই যে রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রনাথের গানের মধ্যে, রবীন্দ্রনাথ বলেছিল যে গান কিন্তু আবার চিরকাল থেকে যাবে, কারণ গানের মধ্যে মানুষ খুঁজে পায় নিজেকে। সুবোধদা, তোমার কি বক্তব্য বলো? হ্যাঁ, কবিতা নিয়ে যেটা বললাম, উত্তর আধুনিক কবিতা। দেখো, কবিতা যে কতগুলো ভালো ভালো কথা পরপর লাগিয়ে বসিয়ে দিলাম লাইন দিয়ে, হ্যাঁ, তারপর সে কোনো কিছুই বুঝতে পারলো না, মাঝখানে শ্রুতিমধুর লাগে, কিন্তু আমার মনে হয় যেন শ্রুতিমধুরও লাগে না অনেক না। শ্রুতিমধুর বলতে 20 মানে চমকপদ আর কি, যে ভালো কথা লেগে সেটা কেন লেগলো, কী কারণে ব্যবহার করলো এই কথাটা, সেইটা পরিষ্কার হয়ে ওঠে না অনেক সময় অনেক কবিতায়। হয়তো আমার ব্যর্থতা, আমার বোধগম্য কম, আমি বুঝতে পারি না অনেক কবিতায়, কিন্তু সহজ কথা সহজ করে বলাও তো অত সহজ নয়। হ্যাঁ, অতএব সহজ করে বলা, সহজ কথাটি সহজ করে বলা। আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, তো একজন সঞ্চালিকা তার আগে একটি বড় কবিতা পড়েছে, দিয়ে বলছে এরপরে আসছেন, আমার নাম করলো, তো আপনি একটি ছোট কবিতা পড়ুন। হ্যাঁ, ছোট কবিতা। তো আমি একটি ছোট কবিতা পড়লাম যে হাত যতক্ষণ সোজা থাকে ততক্ষণই হাত, চিৎ করলে ভিক্ষুক। দিয়ে নেমে গেলাম, বুঝি এত ছোট বলিনি। আমরা কেন, ওইটা তুমি বিশ্লেষণ করো না, ভাব সম্প্রসারণ করো, যে হাত যতক্ষণ সোজা থাকে ততক্ষণ হাত, চিৎ করলেই ভিক্ষুক। ঠিক আছে, এরকম। এবারে কবিতা তো আর জোর করে আনা যায় না, কবিতা লিখবো করে বসে জোর করে আনা যায় না। আমি হয়তো ঘরে বসে রয়েছি, সামনে দেখলাম যে রাস্তার ধুলো মাখতে মাখতে একটা চড়ুই উড়ছে আর আবার এসে ধুলো মাখছে। হঠাৎ করে আমার মাথায় এলো একটা লেখা, ছোট লেখায়, যে ঈশ্বর কোথায় থাকে, আকাশে না মাটিতে, এই না ভেবে ধুলো মাখে একটা চড়ুই। ঠিক আছে, এই ধরো অনেক রাধার উপরে বা কৃষ্ণের উপরে অনেকে যে একটা দর্শন থাকবে, একটা মানে কি বলবো, যে সহজভাবে বলা, যেটা জল কখনো কখনো প্রেমিক হয়ে ওঠে, সখীরা জলে নামে, বাঁশি আছে ফু নেই, পৃথিবী ঘুরছে বিসমিল্লার খোঁজে। সুন্দর। ঠিক আছে, এই যে ছোট ছোট যে লেখাগুলো, এগুলো
অটোমেটিক চলে আসে, কিন্তু এই যে বলাটা এই দর্শনটাকেই আমি খুঁজি কবিতার মধ্যে, যে কোনটা কি বলতে চাই। আবার দেখো, এই যে এই একটা জায়গাতে এই মানে আমি নিজেই নিজে কন্ট্রাডিক্ট করছি। এই যে একটা তোমার এখন বলাতে এই যে বলছি না, একটা কবিতাকে ইয়ে দেয়, যে তুমি এখন ছোট ছোট বলছিলে, এই ছোট একটা কবিতা লিখেছিলাম, এটা কিন্তু এক টানে একবারে লিখেছিলাম, আর তারপরে দেখছি না এটাকে আর চেঞ্জ করা যাচ্ছে না। কবিতাটার নাম হচ্ছে অঙ্ক। আমরা অঙ্ক করি যোগ বিয়োগ গুণ ভাগ, ছোট্ট তিনটে করে লাইন। যোগ, মনের সাথে মন যোগ করলাম, নতুন সৃষ্টি উত্তেজিত হলো, এখন শিশু হামাগুড়ি দিচ্ছে। বিয়োগ, আকাশের থেকে বিয়োগ করেছি মেঘ, এখন কান্না রাখার জায়গা নেই, নিরেট গদ্য কটমট চোখে তাকায়। গুণ, দ্বিতীয় রিপুকে গুণ করেছি দাবানলের সাথে, এখন অসংখ্য গুণিতকে ছড়িয়ে যাচ্ছে, মহাস্থবিরের মতো দেখছি প্রলয়। ভাগ, শুধু একটাই কবিতার খাতা আছে আমার, আর সামনে চাতকী প্রতীক্ষায় আদিগন্ত প্রান্তর। মৃত্যুর আগে ভাগ করে নেব জীবনের প্রতিটি অক্ষর। বাহ, খুব সুন্দর। এবার গল্প শুনি তোমার। হ্যাঁ, এবার একটা গল্প পড়ি, যে এই গল্পটা অনুগল্প পড়ছি, ছোট গল্প না, অনুগল্প। তো গল্পটার নাম হচ্ছে অভিনয়। এখানে 7 তাড়াতাড়ি ডিনার দেওয়া হয়, তাই খেয়ে ঘুমোতে যাচ্ছিল সায়ন্তিকা। আজ খুব ধকল গেছে। এমন সময় প্রত্যাশা মতোই ফোনটা বাজল। রিসিভ করতেই ও প্রান্ত থেকে আকুল স্বর ভেসে এলো, কেমন আছিস মা, কবে বাড়ি আসবি বলতো, তোকে যে খুব সামনাসামনি দেখতে ইচ্ছা করে। এক নাগাড়ে কথাগুলো বলে বুড়ো হাঁপাতে থাকে। এই তো 3 দিন আগে ভিডিও কল করলাম, রোজ রোজ ভিডিও কল করা যায়? আমার অফিসের চাপ খুব, এখনই একটা মিটিং চলছে। আর তুমি চিন্তা করছো কেন? মাস 2 পরে তো আসছি, তখন বাপ বেটিতে মিলে চুটিয়ে মজা করব। এখন রাখি বাবা। ঠিক আছে, মনে রাখিস সোনু। সায়ন্তিকা যেন হাফ ছেড়ে বাঁচল। তারপর নিজের পায়ের প্লাস্টারটার উপর হাত বোলাতে বোলাতে স্ক্রুটার উপস্থিতি টের পেল। মিনিমাম 2 মাসের ধাক্কা। বাবাকে কিছুতেই বলা যাবে না, বাবা মনে খুব দুঃখ পাবে। অজান্তেই ওর চোখ থেকে 2 ফোঁটা মুক্ত ঝরে পড়ল। ওদিকে 1000 কিলোমিটার দূরে সায়ন্তিকার বাবা অনিশ বোস হসপিটালের বেডে শুয়ে অপেক্ষা করছেন তার বাইপাস সার্জারির। ভাগ্নেকে শপথ করেই নিয়েছেন যে সে যেন সায়ন্তিকাকে আগের থেকে কিছু না জানায়। মা মরা মেয়েটা মনে কষ্ট পাবে যে। বাহ, খুব সুন্দর। একদম সময়ের কথা উঠে এলো, যেন এই সময় তো তাই হচ্ছে যে আমাদের মানে প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সকলেই তারা চাকরির খোঁজে বাইরে যাচ্ছেন, এবং বাবা মায়েরাও একা। দুর্গাপুরেও আমরা এই একই চিত্র দেখছি। খুব সুন্দর একটা গল্প শোনালেন কৌশিকদা, ধন্যবাদ। তুমি কি গল্প করবে? একটা কবিতা পড়ছি আমি, গল্প আচ্ছা, ঠিক আছে, করতে পারো। যেমন আমি বলছি যে কবিতা কিভাবে আসে, যেমন জীবনানন্দ যেমন সে চাল ধোয়া হাতের জলটিও লক্ষ্য করেছেন। হ্যাঁ, চাল ধোয়া হাতের জলটি পড়ছে, সেটিও জীবনানন্দ, প্রকৃতির কীট বলা হতো জীবনানন্দ। তো সেইভাবে মানুষ যে লেখালেখির মধ্যে থাকে, বা একটা মানে থার্ড আই, তৃতীয় নয়ন থাকে, সে বিভিন্নভাবে তো খুঁজে বেড়ায়। যারা লেখালেখি করে তাদের এইটা থাকে, আমার অনেকটা ঘোরের মধ্যে থাকে। তো আমি অনেক সময় দেখেছি যে ভোর হয়তো আমার হয়তো ঘুম ঠিক মতো ভাঙেনি, মা উঠে পরে হয়তো তুলসী তলায় মাড়ুলি দিল, দরজায় মাড়ুলি দিল। তো সেই যে মাড়ুলি, সেইটাকে নিয়ে আমার একটা কবিতা লিখেছিলাম, জল রঙের সূর্য। চৌকাঠ থেকে তুলসী তোলা এই দীর্ঘ পথ মা হাঁটে রোজ। ভোরবেলা জল দিয়ে সূর্য আঁকে তুলসী তলায়, মুঠিতে সব রোদ রাখে বলে ছায়া ছায়া রং। বাড়ির চৌহ দিয়ে এখন এক আস্ত আকাশ, সাজানো আসবাব সব গ্রহ নক্ষত্র, এমনকি শোবার ঘর, বসার ঘর, নেপচুন, প্লুটো। সারা বাড়ি এক কক্ষপথে ঘুরে চলেছে। মায়ের মাথা থেকে নেমে আসছে 13টি নদী। আমি ইতি করে ধ্রুব খুঁজি, নাকচাবি থেকে ঠিকরানো আলোয় বাড়ি আর স্বর্গের দূরত্ব থাকে। আমাদের খুব নস্টালজিক করে দেয়। আমারও মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, আমার মাকে নিয়ে অনেক কবিতা লেখা আছে। সত্যি তো এইসব জিনিসগুলোতে কি বলবো, যে এগুলো শাশ্বত সত্য, এগুলো থেকে তো আমাদের লিখতেই হবে, এগুলো থেকে আমরা বেরোতে পারবো না। কৌশিকদা, তুমি? আচ্ছা, এবারে একটা আমি বলছি যে আমি দেখেছি যে আমি গল্প লিখতে গিয়েও, যে দেখো হাসির গল্প লেখাটা সবচেয়ে কঠিন আমার মনে হয়েছে।
কারণ ট্র্যাজেডি বা অন্য ধরনের গল্প লেখাটা মানে তুলনামূলক সহজ। না, তো আমি হাসির- তোমাকে তাহলে একটা প্রশ্ন করি, তুমি কি গল্পতে কি কিছু পরীক্ষা নিরীক্ষা করছো বা নাটকে? নাটকে কিছুটা নাটকের পরীক্ষা নিরীক্ষা করেছি, গল্পতে বিরাট কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি মানে এটা আমি তুমি বলতে পারবো না। ম্যাজিক রিয়েলিজম বা এইসব কিছু জাদু বাস্তবতা আনছো? না 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 না, জাদু বাস্তবতা না, নাটকে অন্য ধরনের না, আমি নাটকের গল্পে বলছি, গল্পে। গল্পে গল্পে গল্পের মধ্যে আছে আমার মানে হ্যাঁ সেইটা আছে, আচ্ছা, অনেকগুলো গল্প আছে, অনেকগুলো গল্প, বাহ ওটা নিয়ে একটা সিরিজের মতো আছে, ওইটা আছে। বাহ। আর এটা একটা হাসির গল্প লেখার চেষ্টা করেছি, কয়েকটা হাসির গল্প, এবং মজা হচ্ছে যে অনেকে তো শুনতে চায় না, কিন্তু অনেকে এই গল্পগুলো অনেক হাসির জায়গায়, গল্প সত্যি তাই। হ্যাঁ অনেক জায়গায় চেয়ে করেছে, মানে অনেক জায়গায় প্রকাশিত হয়েছে। তো গল্পটার নাম হচ্ছে বাঘের ঘরে ঘোগের বাসা। এবার একটু হালকা একটুখানি রিফ্রেশমেন্ট ইয়ে হবে, অনেকক্ষণ একটু টেনশনের মতো একটু, আমি নিজেই একটু কঠিন এটা বলেছিলাম। সুবল প্যান্টটা একটু টেনে টুনে পড়লো, ওর প্যান্টটা মাঝে মধ্যেই একটু নেমে যায়, জামা কখনোই গুঁজে পড়ে না, কথা বলতে গেলে একটু তোতলায়, চোখ দুটো উদাস উদাস, মোস্ট ক্যাবলাচরণ দেখতে, তার উপর হালফিল আবার একটা মোটা লেন্সের চশমা পরছে। বাজার থেকে সরেস একাটি লিচু কিনলো, তারপর 1 কিলো ল্যাংড়া আম আর 1 বাক্স সন্দেশ, সবগুলো থলির মধ্যে নিয়ে একবার দেখলো, ওর মুখে একগাল হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। তারপর সাইকেল নিয়ে হাজির হলো দারোগাবাবুর কোয়ার্টারে। গ্রীষ্মকালের দুপুর, এই সময়টা দারোগাগিন্নি পানের খিলি মুখে ঠেলে নবকল্লোল বা একটা গল্পের বই নিয়ে বসে, অনেক আগেকার কথা, একটু বাদেই ঢুলতে থাকে, তারপর ঘুমিয়ে বিকেল করে। দারোগা শশীকান্ত এই সময় হয় রাউন্ডে বেরোয়, নয়তো থানাতেই নাক ডাকায়। এই নাক ডাকার জন্যই দারোগাগিন্নি দুপুরে দারোগাকে ঘরে ঢুকতে দেন না। বাইরে যতই প্রতাপ থাকুক, ঘরে আসল দারোগা ননিবালা, তার কাছে শশীকান্তর ট্যাপও চলে না। তার ননিবালা শশীকান্তকে বলে দিয়েছিলেন অষ্টমঙ্গলার পরদিনই, দেখো বাবু, তুমি ওই ষাঁড়ের মতো নাক ডাকলে আমার ঘুমের দফারফা হয়ে যাবে, তাই এবার থেকে অন্তত দুপুরবেলা আমাকে একটু একলা ঘুমোতে দাও। সেই থেকে এই বন্দোবস্ত চলছে। তা সুবল জানে ননিবালা দেবীর চোখে ঘুম নামার আগেই পৌঁছতে হবে, ননিবালা দেবীর ঘুম ভাঙালে খুন হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। সুবল গেট থেকে আওয়াজ দিল, তারপর দরজায় ধাক্কা দিয়ে বলল, মা জননী, আমি সুবল। দারোগাবাবু এই আম লিচু আর সন্দেশ পাঠালেন, কে যেন দিল ওনাকে, যা হোক, আর মোটর সাইকেলটা চাইলেন, আপনি একবার ফোন করে নিন, স্যার থানাতেই আছেন। ননিওয়ালা জিনিসগুলো দেখলেন, সরেস মাল, নির্ভরযোগ্য লোক বলেই না দিয়েছে এর হাতে, একেবারেই ক্যাবলা লোক, এ কি মোটর সাইকেল চালাতে পারবে? অবশ্য মাত্র তো 1 কিলোমিটার দূরে থানা, যাকগে, ঘুমের সময় হয়ে যাচ্ছে, আপদটা বিদায় হোক। ননিওয়ালা সুবলকে বলল, এই দেখো চাবি, এই দেখো বাবু মোটর সাইকেল, আর এই নাও চাবি, সাবধানে চালাবে, মাত্র 4 মাস হয়েছে। তার বলতে গিন্নিমা, বড় করতে আর গাড়ি বলে কথা, আমি তো গড়ি নিয়ে যাবো, লাগে স্টার্টই করবো না, স্যারের গাড়ি বলে কথা। এই বলে গাড়িটা গেটের বাইরে নিয়ে গিয়ে আবার ফেরত আসে। ননিওয়ালা ঘরে ঢুকতে ঢুকতে থমকে যায়। সুবল এসে ঘাড় চুলকায়, পা দিয়ে দরজার সামনে আঁক কাটতে থাকে। ননিওয়ালা বিরক্ত মুখে বলে, কি হলো? না মানে বলছিলাম যে ঘরে আমার বউটা অনেকদিন আম লিচু খায়নি, মানে 2-1টা করে পেলে ভালো হতো। ননিওয়ালা এসব ব্যাপারে খুব দরাজ দিল, নিজেরই মনে হলো তাই তো, ছেলেটা এই ভর দুপুরে দারোগাবাবুর খিদমত খাটতে এসছে, ভাত খেয়েছে কিনা কে জানে, হয়তো এই মোটর সাইকেলটা পৌঁছে দিয়ে ছাড়া পাবে। মুখে বলল, দাঁড়াও বাবা একটুখানি। তারপর ঘরে গিয়ে আম লিচু আর সন্দেশ একটু করে নিয়ে এলো, সঙ্গে কয়েক টুকরো মাছ, হারু জেলে আজই দিয়ে গেছিল, ওর পুকুরের টাটকা ধরা। সুবল ঠক করে একটা প্রণাম করলো ননিওয়ালাকে, তারপর বলল, আপনি সাক্ষাৎ অন্নপূর্ণা, স্যারকে ফোন করে দেবেন, আমি মোটর সাইকেল নিয়ে স্যারকে পৌঁছে দিয়ে পরে এসে সাইকেলটা নিয়ে যাব। ননিওয়ালা সম্মতিসূচক ঘাড় নাড়লেন। সুবল গাড়ি নিয়ে চলে গেল। সন্ধেবেলা শশীকান্ত জিপের থেকে নামতেই ননিওয়ালা বলল, কি হলো, মোটর সাইকেল কি রেখে দিয়ে এলে? জিপেই যদি আসতে, তবে আবার লোক পাঠিয়ে মোটর সাইকেল ঘর থেকে চাওয়া কেন বাবু? শশীকান্তর মুখটা এমনিতেই বড়, এবার বিস্ময় এত বড় হয়ে গেল। তারপর বিস্ময়ের ঘোর কাটতে বলল, মানে আমি আবার মোটর সাইকেল কখন চেয়ে পাঠালাম? বারে, তুমি যে সুবলকে আম লিচু আর সন্দেশ দিয়ে পাঠালে মোটর সাইকেলটা থানায় নিয়ে যাওয়ার জন্য, আমি তো ওর হাতেই গাড়ির চাবিটা তুলে দিলাম। কী সব ছেলেকে পাঠাবো বলো তো, একেবারেই ক্যাবলা গো বেচারা, ও তো সাইকেলটাও রেখে গেছে এখানে, নিয়ে যায়নি এখনো। আরে থামো,
বকতে শুরু করলে চলতেই থাকবে যেন রাজধানী এক্সপ্রেস। সর্বনাশ হয়ে গেছে, আমি কাউকেই পাঠাইনি, তুমি তো থানায় একটা ফোন করতে পারতে। আরে ওই ছেলেটা তো নিজেই বারবার করে তোমাকে ফোন করতে বলেছিল বলে আমি আর কোনো সন্দেহ করিনি। কত কিছু নিয়ে এসে বললো তুমিই পাঠিয়েছো। হায় হায়, এখন কাউকে কিচ্ছু বলা যাবে না। খোদ দারোগার ঘরে চুরি, কোথায় সেই আমরিচুর ব্যাগ দেখি। শশীকান্ত ব্যাগ হাটকাতে নিচ থেকে একটা চিরকুট বেরোলো, তাতে লেখা, মাননীয় দারোগা শশীকান্ত বাবু সমীপেশু, আপনার চরণে 100 কোটি প্রণাম জানাই। অধমকে কেউ সুবল, কেউ দুলাল, কেউ নন্দ, কেউ বা আবার ফণি বলে ডাকে। মাঝে মধ্যে নিজেই ভুলে যায় কোন নামে কোথায় ডাকে আমাকে। যাক, নামে কি আসে যায়। সেদিন থানায় বসে আপনি বাতলা মারছিলেন যে আপনি নাকি এই অঞ্চলের সব চোরকে সিধে করে দিয়েছেন। সবাই সেই কথা শুনে খুব হাসাহাসি করছিল আর আপনাকে বাহবা দিচ্ছিল। এতেই আমার সুপ্ত প্রতিভা জেগে উঠল এবং আপনাকে কিঞ্চিত শিক্ষা দিতে মনস্থ করলো। তাই অঙ্ক স্যার বরুণ ভদ্র সাইকেলটা চুরি করে আপনার বাড়িতে রাখলাম আর আপনার মোটর সাইকেলটা নিয়ে চললাম। এবার আপনি আবার ওই মোটর সাইকেলটা খুঁজতে বেরোবেন না। আমি ওর অঙ্গ প্রত্যঙ্গ সতীমাতার দেহের মতো কেটে কেটে ভিন্ন ভিন্ন জায়গায় বেঁচে দিয়েছি, তাকে আর আগের রূপে পাবেন না। আপনি বরং বরুণ স্যারের সাইকেলটা কোথায় লুকোবেন চিন্তা করুন। দারোগাবাবুর ঘরে চোরাই মাল, ব্যাপারটা খুব ভালো কথা নয় কি না? তবে আপনাকে একটা বুদ্ধি দিতে পারি, আপনিও আমার মতো সাইকেলটার পার্টস সব আলাদা আলাদা করে বেছে দিতে পারেন। ভালো থাকবেন। যদি আমাকে খুঁজতে বেরোন তবে এবার আরও একটা মূল্যবান জিনিস চুরি করব, আপনার ঘরে দেখে এসেছি। ইটি ভবদীয় সুবল ওরফে ফণি ওরফে দুলাল ওরফে নন্দ। ননিবালা বলল, কি হলো, একেবারেই চুপ মেরে গেলে যে? শশীকান্ত কোনো কথা না বলে ননিবালার হাতে চিঠিটি ধরে দিল। অসাধারণ। খুব সুন্দর, খুব সুন্দর। সুভদ্রা, তুমি কিছু পড়বে? হ্যাঁ, বলছি এই যে কবিতা যে বিভিন্নভাবে আসে, তো ধরো এখন এই যে মন্দির টন্দিরে হয়তো কোনোভাবে গেছি আর কি, মন্দির পুজো টুজো দিতে, তো ভিখারিরা সব বাইরে বসে থাকে, তো হয়তো পয়সা দিতে একটা শব্দ উঠে এলো, তো হঠাৎ করে একটা লেখা এলো, মানে ভাবি আর কি বিভিন্নভাবে, একইভাবে তো লেখা যায় না, লেখার চেঞ্জ করতে হবে, বিভিন্ন রকম ভাষার চেঞ্জের চেষ্টা করে যাই। তো সেইভাবেই একটা মন্দির বলে একটা কবিতা লিখেছিলাম। ভিক্ষাপাত্রে একটি মুদ্রা পড়তেই ঠিক মন্দিরে ঘন্টার মতো বেজে উঠল। আমার চোখের সামনে একটি মন্দির, দুটি জানালা খোলা, যা আকাশের সীমান্ত অবধি দেখা যায়। দুটি শব্দগ্রাহক ছিদ্র আর পুরো কার্পেট বিছানো এক সুড়ঙ্গ মন্দিরের অন্দরমহলে চলে গেছে। সেখানে অসংখ্য নদী, তার লাল জল। এক মুন্ডুহীন সাধক নিরন্তর জপ করে চলেছে, তার পেট ওঠানামা করে যাচ্ছে। 32টি রাস্তা পার হয়ে বাইরে আসি, মন্দিরের সামনে দাঁড়ায়, সে হেসে ওঠে অবিকল মানুষের মতো। আচ্ছা, তোমাদের দুজনের কাছেই আমার প্রশ্ন, যে তোমরা তো বিভিন্ন সাহিত্য সভায় বা কবিতা উৎসবে যাও দেখেছি, তো কতটা সমৃদ্ধ হও এবং এগুলো তোমাদের কতটা জরুরি বলে মনে হয়? বলো সুভদ্রা। আগে বলো। দেখো, সাহিত্য সভার প্রয়োজন আছে, যাওয়ারও প্রয়োজন আছে, কিন্তু ইদানিং বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখেছি যে কবিতা যে মানে কি বলবো, যদি 50টা বা 60 জন যদি মানে জমায়েত থাকে ওইখানে উপস্থিত, ম্যাক্সিমাম খুব জোর হলো 10-15 জন অ্যাকচুয়ালি কবিতা শোনে। ঠিক আছে, কবিতা সবাই শুনে ভিড় করে কী কারণে, তো এখন আবার ওই মেমেন্টো টেমেন্টো অনেক রকম ব্যাপার থাকে, সব নিজের কবিতাটি পড়ে চলে যায়, বেশিরভাগ দেখেছি। হ্যাঁ, নিজের কবিতাটি পড়েই তারপরে বললো যে তাড়া আছে, চলে যায়। কবিতা শুনতে হবে, তবে বিভিন্ন জায়গায় যে খুব কম জায়গাতেই আমি চমকপ্রদ কোনো লাইন আমাকে হঠাৎ করে চমকে দিয়েছে, সেরকম লাইন পাই না, খুঁজে বেড়ানোর জন্যই যায় বিভিন্ন অনুষ্ঠানে কবিতা, যে কোনো সেই ধরনের কোনো লাইন খুঁজে পাবো কিনা বা শুনতে পারবো কিনা কবিতা। তবে চলছে, এটাও তো এক ধরনের ভালোই, তো লেখালেখি করছে, কিছু কিছু বয়স্ক মানুষরা আছেন যারা এইটা নিয়েও বেঁচে আছেন, হয়তো তাদের লেখার তেমন কিছু আসে না আমার মতে, কিন্তু তারা তো এটা নিয়ে বেঁচে আছেন, কিন্তু তারা পারেনও। সত্যি এই কথাটা সত্যি তুমি বললে। আমি অনেককে দেখি বাঁকুড়া, পুরুলিয়া বা মেদিনীপুরে, তারা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, মানে শারীরিক তো একটা ধকলও আছে, কলকাতায় যাচ্ছে, তারা এই বেঁচে আছে। হ্যাঁ, সেটা আছে। কৌশিকটা তুমি আমার ইয়েতে এই অধিকাংশটাই মানে অর্থহীন মনে হয়।
মানে ও যেটা বললো ওর সঙ্গে অনেকটাই একমত। অনেক জায়গায় উপায় থাকে না, তাই যাই। মানে দেখো, কয়েকটা জায়গায় যাওয়াটা উচিত নিজেদের একটা কর্তব্যের জন্য, যে যেহেতু তারাও কোনো আমরা কিছু অনুষ্ঠান করলে তারা আসছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, যেটা বললো অধিকাংশ জায়গাতে অর্থহীন কবিতা হয়। এই যে কবিতার আড্ডা যখন হয় 4-5 জনা মিলে বসে, সেটা খুব ভালো হয়। সেইটা হচ্ছে সমৃদ্ধ হয়। যেটা বিচার অ্যাকচুয়ালি বিচার হলো, বা ওর কবিতা আমার এটাকে তুমি শুধু ভালো না, এখানে এইটা কবি কৌশিকদার তোমার এখানটা আমার মনে হচ্ছে, তুমি আমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, যে ইংলিশে যেটা আমরা বলতাম, বা বাংলা যেটা সদর্থক সমালোচনা করলে, আমিও সমালোচনা করলাম, তুমি আমারটা করলে, আমি তোমারটা করলাম, এইটা সেইখানে সমৃদ্ধ হয়। কিন্তু এইখানে খুব একটা হয় না। না, আপনার বক্তব্য তাহলে। তবে আমি এই বিষয়টাকে নিয়েই, এই যে অনেকে আছে কিন্তু এই শুধুমাত্র এই কবিতার কোনো একটা আসর হচ্ছে, সেইখানে সে যে শুধু একটু মঞ্চটা পাওয়ার জন্য অনেক, এখন আমার খুব পীড়াদায়ক, অনেকে নানা ধরনের যে এটা চলছে, এটাও খারাপ লাগে। এটাও মানে এইটাও আবার ঠিক না, এটাও আমাদের কবিতার জগৎটাকে কলুষিত করছে। না, সেটা রুচিশীল হয় বা রুচিশীল হয়, এবং সেইখান থেকে যদি কিছু নির্যাস আসে তাহলে ঠিক আছে, এগুলো দরকারও আছে, কবিতার উৎসব করার দরকার আছে। কিন্তু এখন এইটা এমন হয়ে গেছে না যে ও একটা কাগজ করে ও একটা উৎসব করছে, ও একটা কাগজ করে ও একটা উৎসব করছে, এবং সেখানে হচ্ছে কি ব্যস্তুতি, যে তুমি আমাকে একটা দেবে আর আমি তোমাকে আবার, আমি যখন করবো তোমাকে একটা মানে এই যে জায়গাটা, এইটার কবিতার আড্ডা একটা দরকার, কবিতার আড্ডা দরকার, যে সমালোচনা করা বা কবিতা আড্ডা দরকার, বা ছোট গল্পের আড্ডা দরকার। উৎসব করলে হবে না, এইটা উৎসবটাও না, উৎসবটাকে পুরোপুরি খারিজও করছি না, উৎসবটাও দরকার, একটা মিলন মেলা, কিন্তু ওইটাই মেন না। ওইখানে ওইটাকে মুখ্য করে দিলে এইটাই হচ্ছে না। একটা কবিতা উৎসব, আমি বলছি কবিতার আড্ডায় কি লাগে, 1 কাপ চা লাগে বা একটা হাতে সিঙ্গারা, এর থেকে আর কি বেশি লাগে? তাই তো বলো, এইটাই হচ্ছে গিয়ে আসল। তো আমি তো কিন্তু আমি দেখছি যে আমি তো যেতে পারি না ডিউটির জন্য, আমি দেখছি এখন বিভিন্ন জায়গায়, এটা আমার খুব খারাপ, মানে বিভিন্ন পত্রিকা থেকেও দেখছি কলকাতা শুধু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে, তারা কিন্তু ইমেল আইডি দিচ্ছে না, এবং কবিতা পাঠান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কি না, অমুক এত টাকা দিন, আমরা বই বেরোবে, আমরা বই বার করবো, মেমেন্টো দেবো, একটা সার্টিফিকেট দেবো। সত্যি আমার খুব বিরক্ত লাগে এই জিনিসগুলো, যে আপনি আবার, এবং এটাও বলে অনুষ্ঠানে আসতে হবে। তুমি বলো যে একটা কবিতা পাঠের জন্য একটা শুধু কলকাতায় যাওয়া আমার পক্ষে হয়তো সম্ভব হয় না, যারা পারে তারা হয়তো পারে। দেখো কবিতার আড্ডা বলতে কি ধরনের বলতে চাইছি, অনেকদিন আগের কথা একটা বলি। আমি এবং আমাদের বেলিয়াতোড়ে, আমি তোমাকে প্রথমবার আটকালাম এই জন্যই, তুমি ওটা বলবো, এইটাই আমি বলছি। একটাই কথা, যে যারা শুনছেন তারাও এই বিষয়ে তাদের মতামতগুলো দিন, তাহলে ভালো হয়। বিশেষ করে পান্ডেদা, আপনি শুনছেন, আপনারও যে মতামত আপনি দিন, তাহলে এই বিষয়টায়, তাহলে আমরাও সমৃদ্ধ হবো। হ্যাঁ, বলো। যেটা বলতে চাইছি, অনেকদিন আগেকার একটা কথা, এই যে বললো না 1 কাপ চা, একটা সিঙ্গাড়া বা এই খাওয়া দাওয়ার ব্যাপারটা, তো আমি অনেকদিন আগে আমাদের বেলিয়াতোড়ের দীপঙ্কর মাঝি বলে ডাক্তারবাবু আছেন, বন্ধু সম দাদা, তো দীপঙ্কর দা আমি দুজন মিলে গিয়েছিলাম একবার পুরুলিয়ায় নির্মল হালদারের ঘরে আড্ডা মারতে। তো সেই আড্ডা কাকে বলে, ওইখানে নির্মল হালদারের যেসব ছেলেরা লেখালেখি করে 5-7 জন মিলে সব এলো, নির্মলদার ঘরে আড্ডা চলছে রাত্রেবেলায়, কবিতার আড্ডা চলছে, বিভিন্ন রকম কবিতা বিভিন্ন লোক পড়ছে, তার বিশ্লেষণ হচ্ছে, এই করতে করতে রাত 3টে বাজছে, তখনও ঠিক নেই কি খাবো, তারপরে রান্না চাপানো হলো। এই হচ্ছে আড্ডা, মানে কথা বলতে বলতে কবিতার আড্ডা। এইভাবেই যদি দুর্গাপুরেও যারা আশেপাশের গ্রামে আছেন, এই একটা যদি ডেট করে, মানে একটা সময় করে যদি সবাই মিলে বসে একটা আড্ডা মারা যায়, তাহলে আমার মনে হয় ওইখান থেকে অনেকটাই ঋদ্ধ হওয়া যায়। হয়তো আমরা চেষ্টা করে যাচ্ছি, তো আমাদের অগ্রজ যারা আছেন ওনারা ওনাদের পথ দেখাবেন, ওনারা কঠোরভাবে বলবেন যে না, এটা তোমার ঠিক মতো এলো না, বা আমি ঠিক এই জায়গাটা পরিষ্কার হলো না, বুঝিয়ে দাও, এসব। আর কবিতা তো বোঝানোরও নয়, আমি কিভাবে লিখেছি এটা আমি নিজেই বলতে পারবো না, আমার এসছে আমি লিখেছি, হ্যাঁ, সেটা কতটা শ্রুতিমধুর বলবো না, কতটা দার্শনিক, মানে দর্শন বলছে, কতটা আগামী প্রজন্ম কতটা মনে রাখবে এইসব কবিতাগুলো, এইসব লেখাগুলো, সেগুলো নিয়েই সন্দেহ হয় আর কি। ওই জন্যই নিজেকে বারবার ভাঙতে মনে হয় যে একটা অন্তত যদি লিখতে পারতাম, মানে লিখে যেতে পারি, যে আগামী দিন এইটা নিয়েও ভাববে, যদি সাহিত্যের কোনো রকম কোনো
বই বেরোয় বা কোনো বাংলা সাহিত্যের ইয়ে হয়, যেন এই কবিতাটা যেন তার একটা উল্লেখযোগ্য কোনো একটা ভূমিকা বহন করে, সেই ধরনের লেখার জন্যেই বিভিন্নভাবে বই পড়ে নিজেকে ভাঙার চেষ্টা করে যাওয়া অগ্রজদের দেখে। ঠিক আছে? সেটা তো ঠিকই, মানে আমাদের কিন্তু কোনো পরিতৃপ্ত আসে না, আমার নিজস্ব আসে না, আমি নিজের মনে হয় যে কিছু লিখতে পেরেছি বলে আমার মনে হয় না, এবং এই অতৃপ্তিটাই আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায় যে কি করব, নতুন কিছু করতে চাই, নতুন কিছু করে আরো। কৌশিকদা, তুমি কিছু পাঠ করবে বলছো? আমি পাঠ করব, মানে এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এইটা নিয়ে একটা ছোট্ট লেখা আছে, বলছিলাম যে লিখেছিলাম আমার কাব্যগ্রন্থের মধ্যে একটা কবিতা, বেচে দেবো শালা। কবিতাটা একটু হার্ড হিটিং, কেউ মনে নেবেন না। বিক্রি হয়ে যেতে পারি, খুব অল্পতেই বিক্রি হয়ে যেতে পারি, হয় কিছু কাঞ্চন মূল্যে, নয়তো বা একটু প্রচারে। একটি গল্প, কবিতা, ভাষণ অথবা কয়েক ঘন্টার আলো, এ সব কিছুর জন্যই বিক্রি হয়ে যেতে পারি। নিজেকে বেচবো বলে 5 রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছি বেহায়ার মতো, কাপড় চোপড় নেই আর গায়ে, অন্তর্বাস সম্বল। এখন স্রষ্টার সাথে লোলুপ সৃষ্টিরাও বসে আছে অধীর আগ্রহে খরিদ্দারের অপেক্ষায়। বেচে দেবো, নিজেকে বেচেই দেবো শালা। বেচে দেবো নিজের যা ছিল সবটুকু ছাড়া। বেচে দেবো মূলোর সাথে মূলো শাক, ভালোবাসার সাথে ঘৃণা, আমার উদারতার সাথে লুকিয়ে থাকা জিঘাংসা, আমার উদ্দামতার সাথে ক্লান্ত অলসতা, সব সম্প্রীতির সাথে গুপ্ত ছুরি, সব বেচে দেবো। প্রেমের সাথে অপ্রেম, সৃষ্টির সাথে বাটেলা আর পরশ্রী কাতরতা, সব বেচে দেবো উজাড় করে। সংগ্রহে যা যা আছে আমার, এই সব কিছু বেচবো বলে মেরুদণ্ড রেখেছি লকারে, আর অপূর্ণ স্বাদকে চাপা দিয়েছি বাসনা দিয়ে। গলায় ঝুলিয়ে নিয়েছি বকলস, যাতে তুমি রেডিমেড পেতে পারো সব। এমন প্রভুভক্ত আমার মতো আর পাবে না তুমি। নো ট্যান্ডাই ম্যান্ডাই, নো বেগড়বাই, একদম রেডিমেড গোলাম যাকে বলে। নিজেকে বেচবো বলে 5 মাথার মোড়ে এসে দাঁড়িয়েছি আজ। সুভদ্রা, তুমি করো। ঠিক এরকম একটা মানে হুঙ্কার টাইপেরই কবিতা, যেটা যে মিছে কোলাহল। ভেঙে দেবো, গুঁড়ো করে দেবো, যতবার তুমি বেড়া বাঁধবে ততবার। তোমার নির্দিষ্ট কোনো ঘর নেই, তুমি বেড়ার ভেতর না, পড়ে থাকা পাথরে, জলে, লতায় পাতায়। যারা ভাবে ঘরে তুমি, বেড়ায় তুমি তেল সিঁদুরে, তাদের মাঝে আমি নেই। ছেনির মুখে তুমি পাথরের ভিতর, আঙুলে তুমি ভিজে মাটি। যতটা আকাশ তুমি তত, যতটা মাটি, যতটা জল ততটাই তুমি। আকাশ, মাটি, জল থেকে তোমাকে তুলে আনে। গোপন যেহেতু অদৃশ্য, অপত্যের কোনো মূর্তি নেই, তবু তাদের ধেয়ে যাওয়া দেখি। অবান্তর কোলাহলে ভারী বাতাস, আমি ধুলোর মতো পড়ে থাকি বেড়া ভাঙা রাস্তায়। আমাকে উড়িয়ে তুমি বারবার বদলে দাও রোদ রং, আমি রাতের মতো তোমাকে ধরে ঘুমিয়ে গেছি গতকাল। পড়ো আরো। আরেকটা পড়ি। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায়, তো এই গ্রীষ্মকালই ঘুমন্ত পাখা দেখে আমার একটি মাথায় ভাবনা আসে, সেটিকে আমি লিপিবদ্ধ করেছিলাম এইভাবে। কক্ষপথ, মাথার উপর সর্বোচ্চ জোরে চলছে পাখা, পৃথিবীর গতির থেকে নিতান্ত কম। এখন এই ঘূর্ণন দেখে আমি যদি পাখাটিকে পৃথিবী ভাবি, তাহলে আমি পৃথিবীর বাইরে। এই যে মধ্যরাত্রি, নীরবতা ঘন হচ্ছে পাড়ায়, যেন শ্মশানে বসে রাত্রির স্তব্ধতা মাপছি। যদি ইচ্ছে হয় সূর্য দেখব, তাহলে রাত্রি মিথ্যে হয়ে যাবে। রাত্রি কিন্তু মিথ্যে নয়, বকলমে সূর্য আছে অন্য নামে। অথচ বুঝতে পারি আমাকে কেউ ভাঙছে। আমি ছড়িয়ে পড়ছি ঘরে, পাড়ায়, আমাকে খোঁজার জন্য পাখা ঘুরছে, মন খারাপ করে বসে আছে পাড়া। আমি দেখেছি সারাদিন যত ছায়া ফেলেছি, রাত্রিরে তার চিহ্ন থাকে না। বাহ, আচ্ছা, তোমাদের দুজনের কাছে আমি আর একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। মনে করো হঠাৎ কোনো দিন সকালবেলা উঠে দেখলে যে ফেসবুক, মার্ক জুকারবার্গ ফেসবুক বন্ধ করে দিয়েছে, সেটা তোমাদের কতটা প্রভাব ফেলে মনে হয়? দুজনেই উত্তর দেবে। আমার কাছে খুব আনন্দের ব্যাপার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ফেসবুক বিদায় নিলেও বিদায় নেবে, হোয়াটসঅ্যাপও যদি বিদায় নেয় বিদায় নেবে। সামনাসামনি মুখোমুখি বসে আমরা সব কবিতা পাঠ করব।
দিশারিদা থাকবে, পূর্ণদা থাকবে, দিশারিদা সবাই থাকবে, দেখছেন, দিশারিদা সব থেকে দেখছে। বড় কথা রবীন্দ্র গুহ দেখছেন কলকাতা থেকে, নমস্কার সকলকে। নিখিল দা দেখছেন, প্রণয় দা দেখছেন, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। অনেক বিশিষ্ট জনেরা আমরা ধন্য। আর সুভদ্রা, তুমি বলো তোমার বক্তব্য। কি ফেসবুক বন্ধ হয়ে গেল? ফেসবুক দেখো হচ্ছে। ফেসবুক বন্ধ হয়ে যাওয়া ব্যাপারটা ঠিক এইভাবে আমি বলতে চাইছি না। ফেসবুকে হচ্ছে কি, আমি যে কোথাও এই যে তোমার বাড়িতে এলাম বা আমি কোনো একটা অনুষ্ঠানে গেলাম, আমি ফোন করে করে তো বলা ব্যাপারটা নয়। এখন একটা মাধ্যমটা খুব ভালো হয়েছে, সেটা যে ঠিক। তারা আমার বিভিন্ন আত্মীয় স্বজন থেকে ফেসবুক বন্ধুরা বুঝতে পারছে আমি কোনো জায়গায় গিয়েছিলাম বা কোন কবিতা পড়েছি বা কোন অনুষ্ঠানে জয়েন করেছি। এই একটা জানাজানির ব্যাপারটা থাকে। এখন মানুষ এতই ব্যস্ত হয়ে পড়েছে, মানুষের যোগাযোগ অনেক কমে গেছে, অনেক বন্ধুবান্ধব আর যোগাযোগই থাকে না, হারিয়ে যাচ্ছে যোগাযোগের ইয়েতেই আর কি। তো বন্ধ হয়ে গেলে ওই একটা থাকবে যে আমার কোনো একটা উপস্থিতি আমার কতজনকে ভালো লাগিয়েছিল, সেই উপস্থিতিটা আমি আর খুঁজে পাবো না। হ্যাঁ, আমার একটা ভালো লেখা কতজনকে ভাবিয়েছিল, কতজন সেই লেখাটা পড়ে কি বলেছিল, সেই বলাবলিটাও হারিয়ে যাবে। হ্যাঁ, যদি হঠাৎ করে হারিয়ে যায়। তো ফেসবুক থাক, তার ভালোটুকু নিয়ে আমরা থাকি সবাই মিলে। এর মাধ্যমে তো একটা পরিচয়, একটা জানাশোনা, একটা দেখাশোনা, মানে এক ধরনের কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, হয়তো ভাবছি যে কি বলবো, যখন ফেসবুকে কথা হচ্ছে বা করে চ্যাট করা হচ্ছে, ভাবছি যে ওই প্রান্তে তুমি আছো, এই প্রান্তে আমি আছি, হয়তো পাড়ার দিকে তুমি, আয়নার দিকে আমি, এরকম একটা চলছে কথাবার্তা। আর জানতেই বলো যে ঠিক আছে। কৌশিকদা পড়বে। আমি একটা কবিতা পড়ছি, কবিতাটার নাম হচ্ছে নির্মোখ সভ্যতা। গাভীন ধান খেতে রাত কেটে যায়, পূর্বপুরুষদের সাথে একসাথে মাঠে বসে রাতের ভোজন কতকটা যেন স্বপ্নের মতন। প্রথম থেকে বলছি। গাভীন ধান খেতে রাত কেটে যায়, পূর্বপুরুষদের সাথে একসাথে মাঠে বসে রাতের ভোজন কতকটা যেন স্বপ্নের মতন। ধান গাছগুলোর ফাঁক দিয়ে হাওয়া আসে সনসন, সেখানে মুখোমুখি দাঁড়িয়ে নড়বড়ে বলদ আর ধৈর্যহীন ট্রাক্টর। বড়ই বিভ্রান্তিতে আছে দিশাহীন কাকতাড়ুয়া, কাকে তাড়াতে হবে ভেবে ভেবে দিশেহারা। এই মাঠে আজ নারীর নগ্ন পায়ের গন্ধ, পুকুর থেকে ভেসে আসে আঁশ বাতাস। হ্যামলেটের মতো এক অস্থিরতায় ছুটছে ধানক্ষেত। সম্পর্কের হত্যাকারীরা সবাই মিছিল করে চলেছে নিরুত্তাপ অনুশোচনাহীন বীজতলা ছেড়ে। নারীর প্রলুব্ধ দেহকোণ ছেড়ে কেই বা যেতে চায়। দোলা চলে হ্যামলেট, এখন কি সে নক্ষত্র জলে চান করে শুদ্ধ হবে? তারপর পরে নেবে নতুন শরীর, অথবা নতুন শরীরের খোঁজে অশ্বত্থমার মতন পাগল হবে। এই গাভীন ধান ক্ষেতের পাশে ঘাসের বিছানায় হ্যামলেট অথবা তারই মতো যারা খুঁজে চলে নতুন দেশ, অথবা সেই দেশের মতো সত্যিই কি আছে এমন কোনো, কে জানে। পঙ্কিল এক জাঁতা কলে আমরা ঘুরে চলি কলুর বলদের মতন। বাহ, অসাধারণ কবিতা। আচ্ছা সুভদ্রা, তুমি কবিতা পড়বে। তার আগে আমি একটি প্রশ্ন, শেষের দিকে অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, অনেকক্ষণ ধরেই আমরা এই অনুষ্ঠানটি চলছে। নমস্কার যারা দেখছেন সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। অনেকেই দেখছেন, শ্যামাপদ রায় দেখছেন, প্রণয়দা দেখছেন, দিশারিদাও দেখছেন, হ্যাঁ নিখিলদাও দেখছেন। তো খুব ভালো থাকবেন। তো আমি আরেকটা প্রশ্ন দুজনের কাছেই করছি, যে একজন লেখকের শক্তি এবং দুর্বলতা কী, এটা নিয়ে তোমরা বলবে। কবিতা পাঠ করে তারপর বলবে। বলো, তোমার কবিতাটা পাঠ করে নি। এটা কি শেষ ইয়ে? না, শেষে আমি আরেকটা লাস্ট শেষ করে পড়ছি। বলো, তুমি বলো। এই যে সম্পর্ক, যে কথাগুলো বললাম যে হারিয়ে যাচ্ছে, সেই নিয়ে একটা কবিতা। বন্ধু সময় খুঁজে দেখো, এক উজ্জ্বল সম্পর্ক চাপা পড়ে আছে পুরনো বইয়ের নিচে। কিছু শুকনো রোদ, বৃষ্টি, আলো, হাসি, কথা, কিছু হট্টগোলের সময় কিভাবে দুমড়ে মুচড়ে কুণ্ডলি পাখি। বন্যা ডোবানো নদীর এপার ওপারের সাহসী সময়, আর ডাব গাছের পাতাকে জোড়া লাগিয়ে বটপাতা করার কৌশল যখন আমাদের খুশমন্ত, সেদিনের ঘড়ির স্তব্ধ কাঁটা চাপা পড়ে আছে।
বই সরাতে সরাতে যদি বেরিয়ে আসে, দেখবে তোমার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ছে রোদ, বৃষ্টি, নদী, বন্যা, ডাব গাছ, বট গাছ আর পেয়ারা গাছের শিশুসুলভ রং ফড়িং। সেই মুহূর্তে তোমার শরীর জুড়ে যেসব উপসর্গ নেমে আসবে তাদের পাশাপাশি রাখলে একটি শব্দ উচ্চারিত হয়, বন্ধু। প্রবীর, খুঁজবে নাকি? বাহ, খুব সুন্দর। তুমি আমাকে এই প্রশ্নটা উত্তর বললাম যে একজন লেখকের শক্তি কি এবং দুর্বলতাই বা কি, এবং লেখক জীবনের চ্যালেঞ্জ কি হওয়া উচিত, তোমার মতো করে বলো। বহু কঠিন প্রশ্ন। বলো যেটা তোমার মনে আসছে। দুর্বলতা লেখকের যে পরিস্থিতি, সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছু বলতে না পারাটা, চুপ হয়ে থেকে যাওয়াটা, তার যেটা কাজ সেটা যদি না করাটা কি দুর্বলতা? আর কি বললেন? লেখকের শক্তি এবং লেখক জীবনের চ্যালেঞ্জ কি হওয়া উচিত? চ্যালেঞ্জ বলতে আর শক্তি বলতে তার কলমই শক্তি। কলম তো কলমের চেয়ে তো বড় শক্তি নয়। ফাঁসি কাটে ঝুলিয়েও দেয় কলম শক্তি অনেক। তো চ্যালেঞ্জ বলতে তার লেখাকে নিয়ে যে প্রতিবাদ করে তার লেখাকে কি বলবো, কালান্তরে পাঠিয়ে দেওয়া এবং মানুষের মনের মধ্যে জায়গা করে নেওয়া, যে মানুষ উচ্চারিত করলেই যেন তার সেই লেখার এক একটা পংক্তি যেন তার মাথায় আসে তার কলমের শক্তির মাধ্যমে। এইভাবেই তাকে বেঁচে থাকতে হয় বা তার অমরত্ব সে লাভ করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, কৌশিকদা বলো। আমার মতে যেটা, যে প্রতিদিনের জীবনচর্চার থেকে আমাদের কাছে কিন্তু কবিতা উঠে আসে, কিন্তু কবিতাকে যখন কবিতার ফর্মে আমরা যখন রাখছি, সেই দৈনন্দিন জীবনের ঘটনাটা তো একটা রিপোর্টারও লেখে, কিন্তু আমরা তো সেই রিপোর্টিং লিখছি না, আমরা ওটাকে একটা সাহিত্যকর্মে উন্নীত করছি। তো সেই জন্য কিন্তু আমাদের একটা মননের সঙ্গে যে বিশ্লেষণ চলে, মননের মধ্যে যে একটা সংঘাত চলে, সেইটাকেই আমরা রূপান্তরিত করি। তো সেইখানে কিন্তু ওই জায়গাটার জন্য আমার চেতনা স্তরকে আমি যতটা উন্নীত করতে পারবো, এবং যে অ্যাঙ্গেলে দেখব, যে দৃষ্টিকোণ থেকে আমি দেখছি, আজকে এই তোমার পেহেলগামে যে ঘটনাটা ঘটলো, এটাকে তুমি একটা দৃষ্টিকোণ থেকে বিচার করলে একরকম এর নির্যাস পাবে, আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখলে আরেক রকম নির্যাস পাবে। তুমি কোন দৃষ্টিকোণ থেকে একে বিচার করবে, সাহিত্যিকের দৃষ্টিভঙ্গি থেকে, সেইটার উপর নির্ভর করছে। তুমি গল্প লেখো, কবিতাও লেখো, তুমি দুটো ফর্মেই লিখছো, তাহলে তোমার কোন ফর্মটাতে তুমি একে দিতে পারবে, দেখো সেইটা হচ্ছে গিয়ে তোমার ব্যাপার। কিন্তু তুমি এটাকে কোন অ্যাঙ্গেলে দেখছো, এইটাই তোমার শক্তি। আবার এইখানেও দেখো তোমার দুর্বলতা। তুমি যদি কোনো একটা ইজিমের উপরই হয়ে যাও, তখন কিন্তু তোমাকে একটা থাকে যে আমি এইটার মধ্যে দিয়ে লিখবো। সেইটা থেকে যখন তুমি নিজেকে মুক্ত করতে পারবে, সাহিত্যিক হতে গেলে তখন আমাকে আলাদা মুক্ত হতে হবে, তখনই আমি ঊর্ধ্বে উঠে একটা বার্ডস আই ভিউ ওপর থেকে দেখতে পাবো। তা নয়তো আমি অ্যাঙ্গুলার ভিউটা আমি দেখবো। এইটা হচ্ছে আমার মন। আর এইখানেই বলছি, যখনই আমি ইজিমে বন্দী হব, তখনই হচ্ছে আমার দুর্বলতা, আর ইজিম থেকে যখন আমি মুক্ত হব, তখনই হচ্ছে কি আমার শক্তি। এটা হচ্ছে আমার শুনি। আমরা নমস্কার যারা দেখছেন, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। খুব সুন্দর একটি সময় কাটানো গেল। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট কবি, সুবোধ ঘোষ এবং কৌশিক চট্টোপাধ্যায় মহাশয়। আপনারা যারা দেখছেন সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। কৌশিকদা পড়ো। আমি ছোট কয়েকটা লাইন পড়ছি, যেগুলোর কোনো কবিতার শীর্ষক দেওয়া নেই, এগুলো শীর্ষকহীন। এইরকম এক এলিয়ে পড়া মাঠে পড়ে থাকা খড়ের কুটোর মতন আমি যেন অপেক্ষায় আছি। কবে চলে যাব ফেলে এ জীবন, হয়তোবা বহু অপূর্ণ স্বাদ ফেলে চলে যেতে হবে এই ঘর। স্বপ্ন শেষে একদিন সব কিছুই হয় পর। কুণ্ডলি পাকিয়ে উড়ে যাচ্ছে আমার দেহ ধোঁয়া হয়ে, এক উদাসীন বাউলের মতো। এই পৃথিবীকে শেষবারের মতো চোখে দেখার, দ্রাঘিমা রেখার উপর কাটাকুটি খেলার শখ ছিল এই দেহটার বহুদিন। সেসব এখানেই ফেলে যেতে হলো, শুধু শেষ সাক্ষী হিসাবে নাভিমূল রেখে গেলাম। খুব সুন্দর।
খুব সুন্দর লাগলো কবিতা। এবং আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, সুভদ্রার কাছেও শেষ কবিতা শুনবো। আমি তোমাদের দুজনকেই খুব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা কথা বলি যে আমাদের তরফ থেকে একটা আর্কাইভ করা হচ্ছে স্বপ্নের করিডোরে পত্রিকার তরফ থেকে, তোমরা আসবে। এবং এখানে আমি বলছি যে আমাদের বিশিষ্ট বিভিন্ন পত্রিকা এবং অনেকেই যারা দুর্গাপুরের একদম সেই সময়কার লেখক, আরতি বসুর নাম শুনেছো তোমরা, আরতি বসু, কৃষ্ণদেব মশাই, প্রচুর তারা আমাকে বই দিয়েছেন। হ্যাঁ, আরতি কুমার বসু এবং কৃষ্ণদেব বাবু, সেই সব পুরনো চিঠি, মোটামুটি সেসব প্রস্তুতি চলছে। তোমরা আসবে, অবশ্যই দেখবে। এবং তোমরা এসছো, তোমাদের দুজনকে আমার হাতে আঁকা ছবি এবং একটি বই উপহার দিচ্ছি। তো কৌশিকদা, খুব সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ। তুমি তোমার কবিতা শুনবো এবং তুমি আমাদের নতুন প্রজন্মের কবিদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবে কবিতার নতুন আগে কবিতাটা পড়ে না। আসলে দেখো, কবিতা লেখা আসলে প্রত্যেকের জীবনে কিন্তু হাতে খড়ি হয়েছে প্রথম ছোটবেলায়। ঠিক সেই রকমই একটা নস্টালজিক কবিতা আমার এক মাস্টারমশাইকে স্মরণ করে আমি লিখেছিলাম। আমার এটা সুবোধ কবিতা বইয়ে ছাপা হয়েছে, চক্ষুদান কবিতার নাম। আমি উৎসর্গ করছি কমলাকান্ত ভট্টাচার্য মহাশয়, যিনি আমার প্রাইমারি স্কুলের টিচার। মনে পড়ে মাস্টারমশাই, আমার ডান হাত আপনি শক্ত করে ধরলেন দুর্গা মণ্ডপের মেঝেতে, আমার মুঠিতে খড়িমাটি, আমার হাত ধরে আপনিই লিখলেন অ আর রস্বই দীর্ঘই। নিপুণ তুলিতে আমার চোখ আঁকা হলো, শরীরের সমস্ত নদী জেগে উঠল। আপনি বললেন বাড়িতে লিখবে, তারপর বাড়ির মেঝে আমার স্লেট, বাড়ির দেওয়াল আমার স্লেট, অ আর রস্বই দীর্ঘই লেখা আমার বাড়ি। আজ বুঝতে পারি অয়ে অমল আমি হইনি, অয়ে অমর হয়েছে আমার প্রতিটি শিক্ষক। হ্যাঁ, নতুন প্রজন্ম খুবই কম আসছে লেখালেখির দিক দিয়ে। তো নতুন প্রজন্মরা এলে, যারা অগ্রজ, তাদেরকে করা, মানে উৎসাহিত করা এবং বেশি বেশি করে বই পড়ানো তাদেরকে। এই যে বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয় না, আমার তো মনে হয় এই ধরনের বই পুরস্কারটাই আসল পুরস্কার। যদি এই নতুন প্রজন্মদেরকে দেওয়া হয়, বিভিন্ন রকমের বসে আঁকো টসে আঁকো, এই যে বিভিন্ন রকম প্রতিযোগিতাও হয়, সেখানে যদি বই পুরস্কার দেওয়া হয় তাহলে আমার মনে হয় যেন ভালো হয়। তারা পড়ার, আসলে কি বলবো, যে অভিভাবককেও কিছুটা দায়িত্ব পালন করতে হবে ছোটদের তুলে আনার জন্য, যে তাদেরকে বই পড়ানো, যে এর বই পড়ো, এই বই পড়ো, না পড়লে হবে না, বই পড়ানোর। কারণ আমার একজন শিক্ষক মশাই ছিলেন, প্রবীর কুমার নিয়োগী, উনি গত হয়েছেন। হঠাৎ একবার আমার সঙ্গে বেলিয়াতোড়ে ওনার সঙ্গে দেখা, আমার সাথে আমার মেয়ে ছিল। তো যখন স্যারকে আমি প্রণাম করলাম, মেয়েও প্রণাম করলো। স্যার বললো যে কে মেয়ে? আমার হ্যাঁ স্যার। না, বলছি কী বই পড়াচ্ছ? আমরা এই ক্লাসে পড়ছে। বিজ্ঞানীদের ছেলেবেলা পড়াও, বিজ্ঞানীদের ছেলেবেলা পড়াও। এই যে বলাটা, এই ধরনের যে নতুন প্রজন্ম যারা এই মোটামুটি কবিতার প্রতি আকৃষ্ট বা লেখা পড়ার প্রতি আকৃষ্ট, বিভিন্ন কবিতা পড়ো, কার কবিতা ভালো লাগছে দেখো। তবে সংখ্যাতে খুবই নগণ্য, খুবই কম আসছে। কিছু কিছু নতুন ছেলেমেয়েরা আসছে এবং অত্যধিক ভালো লিখছে, যেটা আমরা প্রথম এরকম ভাবতেই পারিনি। তার মানে তারা পড়াশোনাও করছে টুকটাক, কিছু পড়াশোনা করছে, তবেই তারা এই ধরনের একটা লাইন আসছে তাদের মাথার মধ্যে এবং তারা ভাবছে। তো আগামী দিনের আগামী প্রজন্মরা যদি উঠে আসে, এই আগামী প্রজন্ম উঠে আসাটা একান্তই জরুরি। এই সব সাহিত্যের দিক দিয়ে, কবিতার দিক দিয়ে আসুক। আমাদের তরফ থেকে যারা লেখালেখির মধ্যে আছি, তাদের সান্নিধ্যে এলে তারা নিশ্চয়ই তাদেরকে উৎসাহিত করা হবে এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হবে কী কী ধরনের বই পড়া যায়। আর আসল বিষয়বস্তুটা আমরা যেমন অগ্রজদের কাছ থেকে জানার আজও চেষ্টা করে চলেছি। কবিতা কি কবিতা জিনিসটা, ব্যাপারটা কি, মানে লিখে দিলেই কি কবিতা? আসল রসায়নটা কোথায় সেই তার জাদুকাঠিটি, সেটাই ধরার জন্যে এত প্রচেষ্টা। সেইটি আগামী প্রজন্মরা যদি আসে আগিয়ে, আগামী দিন আরও সাহিত্য আরও দীর্ঘতর হবে। তারা আসুক, এই কামনা করি। আমার মতো অনেকটা তাই, যে নিজেকে পড়তে হবে, না পড়লে হবে না। বিভিন্ন কবির কবিতা, বিভিন্ন পড়াশোনার মানে কি, বিভিন্ন সময়ের কবিতা, যে আমাদের হাংরি জেনারেশনের কবিতা, কল্লোল গ্রুপের সময়ের কবিতা, এক একটা সময়ের প্রত্যেকটা সময়ের কবিতা যদি না পড়া হয়, তারাপদ রায়ের কবিতা যদি না পড়ে,
নীরেন্দ্রনাথ চক্রবর্তী যদি না পড়ে তো বাংলার বৃত্ত সম্পূর্ণ হয় না। এগুলো এরা তারপরে এর কবিতা অসাধারণ অসাধারণ কবিতা আছে, তারপরে কবিতা পড়তে হবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর তো তুলনাহীন, এবং পূর্ণেন্দু পত্রীর কবিতা অসাধারণ কবিতা। তো এগুলো সব পড়তে হবে, বিভিন্ন পড়তে এত আনন্দ লাগবে, এবং তখনই দেখবে নিজের অজান্তেই কার কোথায় আস্তে আস্তে রসটা তখন বুঝতে পারবে। এইগুলো দরকার। আচ্ছা, কথা কবিতাটাকে ভালোবাসতে হবে। কবিতাটাকে ভালোবাসলে তার পড়ার একটা ঝোঁক বাড়বে। হ্যাঁ, তখনই সে খুঁজে বেড়াবে। ব্যাপারটা তোমরা ঠিকই বলেছো, কিন্তু আসলে যেটা হয় কি যে এখন নতুন প্রজন্মের অনেকেই সেইভাবে মানে তারা কি মনে করবে, বা তাদের মধ্যে একটা ইগো প্রবলেম, বা এই জিনিসটা আমরা যেরকমভাবে না আমরা যাদের থেকে শিখেছিলাম, যারা বয়স জ্যেষ্ঠ, তারা এরকম হয়েছে, আমাদের লেখা ছিঁড়ে দিয়েছে, তুমি এটা হয়নি, যাও। তাদেরকে সেভাবে গ্রহণ করতে হবে। মানে আমাকে তো একটু আগে শুনছিল তো, দিশারিদাই ওখানে ছিল, দিশারিদা আর পূর্ণদা, এবারে নামটা আমি বলে দিচ্ছি, এরাই বলেছিল ওই টিপ টিপ বলা চলবে না, যাও যাও। আমি যখন ক্লাস 9 পড়ি, আমার হাসি মুখে মনে না, আমার যখন ক্লাস 9 আমার মনে আছে, আমি শ্যামাপদ রায়ের বাড়িতে যেতাম। ওনার সময় কবিতা, ওনার বাড়িতে সাহিত্য আড্ডা হতো, খুব ভালো হতো। তো সেই সময় দেখতাম, উনি বলেছেন তুমি কবিতা হয়নি কিচ্ছু হয়নি। কি কষ্ট পেতাম আমি। ওনাকে রাগে অভিমানে একটা বিশাল বড় চিঠি লিখে ফেলেছিলাম যে হ্যাঁ আপনি কেন বললেন অমুক তো সেই ছোটবেলারে। কিন্তু আমি ভাবি যে ওনারা বলেছিলেন বলেই আজকে হয়তো এখন আবার একটা কি জানেন তো, এখন বেশিরভাগ হয়ে গেছে কি ইংলিশ মিডিয়াম হয়ে গেছে তো, বাংলা ব্যাপারটা নিয়ে এখন ধন্দে চলছে। এখনকার ছেলেমেয়েরা বাংলা জানেই না। বাংলা, এই যে বাংলা মিডিয়াম যেগুলো ছিল আর কি, স্কুল ছিল, এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আর ইংলিশ মিডিয়ামের পিছনে এত ছোটাছুটি অভিভাবকদের, যে বাংলা ব্যাপারটাকে একটু অন্যরকম করে, তবে ইংলিশ সাহিত্যও তো আছে রে বাবা। না, এখানে সুবোধ আরেকটা কথা, যে এখনকার ছেলে ছাড়াও আরেকটা জিনিস, এখনকার ছেলে নয় কিন্তু এখন তার মনে হলো, একজন 40-50 বছর বয়সেও তার মনে হলো আমি এখন একটা খুব লিখবো এবং মঞ্চে চলে যাবো। সেও লিখলো, এখানে মঞ্চে চলে গেলো, একই মঞ্চে যেখানে তুমি পড়লে তিনিও পড়লেন, আর তিনিও ভাবলেন যে তুমিও যা পেয়েছেন উনিও তাই পেয়েছেন, মনে করলেন দুজনাই সমান। এইটা দেখছি তো। এবং তাকে বলে শক্তি চট্টোপাধ্যায়ের আবার কোন বইটা, শক্তি আবার একজন এমনও বলেছে যে পূর্ণেন্দু পত্রীটা কে, আমাকে এও বলেছে মঞ্চ থেকে সব নিয়ে পূর্ণেন্দু পত্রীটা কে, পূর্ণেন্দু পত্রীটা মানে এইটাও আছে, কি করা যাবে, এই সব নিয়ে চলতে হবে। যাই হোক, খুব ভালো লাগলো তোমরা দুজনে এসেছিলে। আমি হয়তো আবার কখনো তোমাদের ডাকবো। নমস্কার সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, এগিয়ে চলুক স্বপ্নের করিডোর, এই কামনা করি।